চ্যানেল টিটিকে অসংখ্য ধন্যবাদ। তাদের এই নতুন কার্যক্রম তারা সাফল্যমণ্ডিত হোক এবং এই আশাই করি তারা উত্তরোত্তর উন্নতি কামনা করি। চ্যানেল টিটিকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি অচিরেই আপনারা অনেক পরিচিত হবেন, অনেক মানুষের মধ্যে আপনাদের বিস্তার হবে এবং আপনারা অত্যন্ত চমৎকার কিছু বিষয়, ট্যুরিজম, ট্রাফিক, ট্রান্সপোর্ট সবকিছু মিলিয়ে এটা খুবই অত্যন্ত চমৎকার বিষয় এবং আশা করছি এই বিষয়ে অনেক কাজ করতে পারবেন এবং যেসব কাজ আপনাদের মানুষেরকে সচেতন করবে এবং উপকারে আসবে এবং বাংলাদেশের উন্নতিতে সহায়ক হবে। অনেক ধন্যবাদ। চ্যানেল টিটির যাত্রা শুরু হয়েছে, তাকে প্রাণ থেকে অভিনন্দন জানাচ্ছি। আসলে সারা পৃথিবীর মানুষই পর্যটন প্রতি দুর্বলতা আছে, সারা পৃথিবীর মানুষই পৃথিবী ঘুরে দেখতে চায়। তারা এই ক্ষেত্রে একটি হয়তো দিগন্তকারী ভূমিকা রাখবে সেই প্রত্যাশা করছি। যুক্তরাষ্ট্রের মাটিতে এত সুন্দর একটি টিভি চ্যানেল নিয়ে আসার জন্য আশা করি অনেক ভালো ভালো তথ্য পাবে, প্রবাসীর উপকৃত হবে, দেশে বিদেশে সবাই উপকৃত হবে এবং সব সুন্দর সুন্দর প্রোগ্রাম করবেন সবচেয়ে লেটেস্ট টেকনোলজির মাধ্যমে সকল বিষয়গুলো তুলে ধরবেন যাতে প্রবাসীরা কর্মব্যস্ততার মাঝেও অল্প সময়ের মধ্যে লেটেস্ট তথ্যটা পায়। অনেক অনেক ধন্যবাদ। Channel TT. Yes. I would like, as the council member representing the 18th district, I would like to welcome the new channel, the new news media, a big one, Channel TT. And let me tell you, ladies and gentlemen, this is the channel that we were waiting for. So I advise you to put it in and never shut it off. This is a good channel. Hi, I'm John Perez, District Leader for the 87th Assembly District here in Parkchester, and I want to welcome Channel TT to the Bronx and to cover the media wherever it is needed. We need media as much as we can. We need to expose every facet of our districts, and I'm pretty sure you guys are going to be doing a good job out there, and we're going to support you as much as we can. Thank you. So traffic, transportation and tourism is a very new idea. এটাকে আমি স্বাগত জানাই টিভি চ্যানেলকে এবং রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি সম্পর্কে বলার জন্য অনেক চ্যানেলে আছে। সো নতুন একটা আইডিয়া নিয়ে কয়েস ভাই যে আসছেন সেটাকে আমি সাধুবাদ জানাই। আই থিঙ্ক দ্যাট উইল হেল্প দি কমিউনিটি ইন দি লার্জ স্কেল। থ্যাংক ইউ। চ্যানেল টিটির এটাই প্রত্যাশা। আমি জানি এই চ্যানেল কোনো ধরনের কোনো জো করে নাই, নির্ভুলভাবে ওরা সব কিছু সঠিক তথ্য দিয়ে দেয়। তো আমি ওদের বেস্ট অফ দ্য বেস্ট উইশার। আমি চাই টিটি চ্যানেলটা আগামীতে আরো অগ্রগতি হোক, এটি আমার কামনা।
থ্যাংক ইউ। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? ইনশাল্লাহ ভালো আছি। হ্যাঁ, আচ্ছা, শিবলি চৌধুরী কায়েস, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের দুজন আলোচককেও অশেষ ধন্যবাদ। আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা ছিলাম ওনাদের সাথে এই যে চলমান যে পরিস্থিতি, বিশ্ব জুড়ে যে অদৃশ্য শত্রুর যে আক্রমণ, সেই আক্রমণে মানুষ অস্থির, সে বিষয়ে ওনাদের কাছ থেকে কিছু জেনে মানুষকে আশ্বস্ত করবার জন্য আমরা এই ফাঁকে একটু বাংলাদেশের আজকের সর্বশেষ অবস্থা একটু জানিয়ে আমি ওনাদের কাছে যাচ্ছি। সেটা হচ্ছে গেল 24 ঘন্টায় বাংলাদেশে নতুন করে মৃত্যু হয়েছে 3 জনের, আর নতুন করে আক্রান্ত হয়েছে কোভিড-19 রোগে আক্রান্ত হয়েছে 58 জন। মোট বাংলাদেশে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা আছে 482 জন। মৃতের সংখ্যা সব মিলিয়ে 30 জন। এই হলো বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি। আমি প্রথমেই মানে আশ্বাসের জায়গা পাবার জন্য আমি সরাসরি একটু যেতে চাই, যদিও শিল্পী চৌধুরী কাজ বলেছেন ওই যে উৎপত্তির বিষয়গুলো, আমি সেই দিকে পরে যাব। তার আগে আমি একটু যেতে চাই আশ্বাসের জায়গায়। মানুষ আশ্বাসটা শুনতে চাচ্ছে। বাংলাদেশে ইতিমধ্যে বিকন ফার্মাসিউটিক্যাল এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল একটি ওষুধ নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে, এবং সেটি তা বাংলাদেশ সরকার, বাংলাদেশের যে সংস্থা থেকে এটির অনুমোদন দেওয়া হয়, তারা এটি অনুমোদনের প্রাক প্রক্রিয়ার মধ্যে রয়েছে। সেটি হচ্ছে জাপানে যে ওষুধটি আবিষ্কার হয়েছে বলে বলা হচ্ছে এভিগান। এই ওষুধটির আসলে কার্যকারিতা কতটুকু আছে, কতটুকু মানুষ আশ্বাস পেতে পারে, আমি ডক্টর আরিফ হোসেনের কাছে এই প্রশ্নটি একটু জানতে চাই। ধন্যবাদ। অ্যাকচুয়ালি এই প্রশ্নটা বর্তমান সময়ের সব থেকে আলোচিত প্রশ্ন। অ্যাকচুয়ালি জাপানে শুধুমাত্র আপনার এই এভিগানই নয়, আরো বেশ কিছু ওষুধের ট্রায়াল এখন চলছে বিভিন্ন হসপিটালে। জাপান এই এভিগানটা বেসিক্যালি আবিষ্কার করেছিল হচ্ছে একটা ফ্লু চিকিৎসার জন্য, H1N1 নামে। পরবর্তীতে এই ওষুধটা শুধুমাত্র ফ্লুতেই সীমাবদ্ধ থাকেনি, এই ওষুধ আরো বেশ কিছু করোনা ভাইরাসের উপর প্রয়োগ করা হয়েছে অ্যাজ এ ক্লিনিক্যাল ট্রায়াল হিসেবে, কেমন করে এটা কাজ করে কিনা। যেমন এর আগে আপনি জানেন ইবোলার যে প্রাদুর্ভাব হয়েছিল আফ্রিকাতে, তখনও জাপান
সরকার ফ্রিতে এই ওষুধটা আফ্রিকাতে দিয়েছিল, সেটা কেমন কাজ করে, কেমন সেই ইফেক্টিভনেস দেখার জন্য। ঠিক একইভাবে এবারও চায়নাতে যখন ব্যাপক প্রাদুর্ভাব দেখা দেয় করোনা ভাইরাসের, তখন জাপানের সহযোগিতা হিসাবে তারা এই ওষুধটা ফ্রিতে চায়নাকে দিয়েছিল। তো চায়না আসলে যখন ব্যাপকভাবে তাদের এই সংক্রমণটা ছড়িয়ে পড়ে, তারা বিভিন্ন ওষুধ দিয়ে চেষ্টা করেছে এটাকে নিয়ন্ত্রণে আনার জন্য। যেমন তারা এভিগান দিয়েছে, এইডস এর ওষুধ দিয়েছে, আরো অনেক ওষুধ দিয়েছে। তো তারা দেখেছে যে যারা কম্পারেটিভলি মাইল্ড সিমটম দেখায়, তার মানে খুব সিভিয়ারলি এফেক্টেড না, তাদের ক্ষেত্রে এই এভিগান কাজ করে লিমিটেড ওয়েতে। তো তারপরে জাপান সরকার, যখন জাপানেও এটার প্রাদুর্ভাব বাড়তে থাকে, তখন জাপান সরকার চিন্তা ভাবনা করছে যে এটাকে স্বাভাবিক ট্রিটমেন্টের আওতায় আনা যায় কিনা। তো আপনারা জানেন যে কোনো ওষুধ যদি আপনি বাজারে কমার্শিয়ালাইজ করতে চান, তার কয়েকটা ফেজ পার হতে হয়। তো এর মধ্যে আছে ভিট্রো এক্সপেরিমেন্ট, তারপর অ্যানিম্যাল মডেল, ফাইনালি হচ্ছে মানুষের উপর প্রয়োগ করতে হয়। মানুষের উপর প্রয়োগ করার পরে যখন মানুষের উপর আপনি প্রয়োগ করবেন, তখন কয়েকটা ফেজ আছে, ফেজ 1, ফেজ 2, ফেজ 3। কারণ এই ফেজ গুলোতে দেখা হয় ক্লিনিক্যাল এফিকেসিটা কেমন, তার পার্শ্ব প্রতিক্রিয়া কেমন, কোন কোন এজ গ্রুপকে দেওয়া যাবে, কোন কোন সিমটমের পেশেন্টকে দেওয়া যাবে। তো জাপান এই ওষুধটা সরকারিভাবে বর্তমান সময়ে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অনুমোদন দিয়েছে, চিকিৎসার জন্য অনুমোদন দেয়নি। তো আমি আরো স্পষ্ট করে বলি, জাপান সরকার এই ওষুধটা শুধুমাত্র জাপানে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অনুমোদন দিয়েছেন তা না, জাপানের টার্গেট হচ্ছে 20টা দেশে কমপক্ষে 2 মিলিয়ন রোগীর উপর তারা ক্লিনিক্যাল ট্রায়াল করবে, তার এর এফিকেসি, ক্লিনিক্যাল সেফটি দেখার জন্য। অলরেডি জাপানের সাথে আপনার চেক রিপাবলিক, তারপরে হচ্ছে ইউরোপের আরো কিছু দেশ, সৌদি আরব, ইন্ডিয়া, আরো বেশ কিছু দেশ যুক্ত হয়েছে এই ক্লিনিক্যাল ট্রায়ালে অংশগ্রহণ করার জন্য। তো যখন এই ক্লিনিক্যাল ট্রায়াল সফল হবে, তাদের সেফটি, এফিকেসি সবকিছু কনফার্ম করা হবে, তারপর তারা পিএমডিএ, এটা যেমন আমেরিকাতে যেমন আছে এফডিএ, সেই রকম জাপানে আছে পিএমডিএ। এই পিএমডিএ এই ড্রাগের কমার্শিয়ালাইজের জন্য অনুমোদন দিবে। তখন এইটা আমরা যে কেউ কিনতে পারবো এবং সহজলভ্য হবে, যে কোনো চিকিৎসক প্রেসক্রাইব করতে পারবে। আচ্ছা আচ্ছা, এটা আমি হ্যাঁ জি 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 ডক্টর জাহিদুল নবী শামীম সাহেব, আপনার কাছে আমি আসলে এবার একটু পিছনের দিকে যেতে চাই আর কি। সেটা হচ্ছে যে আসলে এই যে ভাইরাসটি, এটির উৎপত্তি চীনের উহান থেকে। এই ভাইরাসটির একটি বিষয় যে শুরুতেই বলা হয়েছিল ভাইরাসটির ধরন সম্পর্কে, এবং ধরনের সাথে ভাইরাসটির আক্রান্ত রোগীর যে লক্ষণগুলো দেখা যাবে সেগুলো সম্পর্কে ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করলো, সেই চীন থেকে শুরু করে ইউরোপের কান্ট্রিগুলো থেকে, আমেরিকা থেকে, তারপরে বাংলাদেশ পর্যন্ত আমরা যেটা দেখেছি। আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে এসে এটির ধরন মারাত্মকভাবে পাল্টে গেছে। যেটি বলা হয়েছিল যে রোগীর 15 দিনের মাথায় তার লক্ষণ হয়তো ধরা পড়বে, কিন্তু বাংলাদেশে এখন দেখা যাচ্ছে না, এটি তা হচ্ছে না। এর পিছনে কি কারণ থাকতে পারে? আপনাদের গবেষণা কি বলছে? ধন্যবাদ লুৎফুল কবির ভাই। আসলে এটা একটা নতুন ভাইরাস, এটার নেচার সম্বন্ধে আসলে এখনো কোনো কিছু জানা যায় নাই। রিসেন্টলি আপনারা হয়তো দেখেছেন কিনা, আমাদের নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে একটা রিসার্চ হয়েছে, ওটার আপনার জেনোম সিকোয়েন্সিং করা হয়েছে। জেনোম সিকোয়েন্সিং এ দেখা গেছে যে নিউ ইয়র্কে যে ভাইরাসটা আপনার ইনফেক্ট করতেছে, এই ভাইরাসটা কিন্তু আসছে আপনার ইউরোপ থেকে, নট চায়না। তার অর্থ হলো যে আপনার ভাইরাস, যে কোনো ভাইরাসেই আপনার খুব দ্রুত কিন্তু মিউটেটেড হয়।
অ্যামাইনো অ্যাসিড, যেটা অ্যামাইনো সিকোয়েন্স গুলো মিউটেটেড হয়। এখন বাংলাদেশে আপনি যেটা বলতেছেন যে চীনে থেকে হয়তো বাংলাদেশের উপসর্গগুলো একটু ডিফারেন্ট, হয়তো কোনো কারণে বাংলাদেশের ওই ভাইরাসটা হয়তো মিউটেটেড হয়েছে, কিন্তু যেহেতু বাংলাদেশে আমাদের ওই ধরনের কোনো ফ্যাসিলিটিস নাই, ধরেন সিকোয়েন্সিং করা বা ধরেন অলরেডি সিকোয়েন্স ব্যাংক অলরেডি আছে, কিন্তু চীনে যে ভাইরাসটা করছে, ধরেন যে ইংল্যান্ডে যেটা করছে বা ইটালিতে যেটা করছে, ওইটার সাথে মিলালে তখন আপনার বোঝা যায়। আর একটা জিনিস যেটা হলো যে আপনি যেটা বলছেন যে লক্ষণের যে ব্যাপারটা কয়দিনে আর কি, এটা আসলে মানুষের শরীরে ঢোকার পরে যেটা বলা হচ্ছে, প্রথমে যেটা সাসপেক্ট করা হচ্ছে যে 2 থেকে আপনার 14 দিন আর কি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে, এখানেও কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার 3 সপ্তাহ হতে পারে আর কি। যেহেতু এটা নতুন, এটা নিয়ে অনেক আপনার কাজ হচ্ছে, রিসার্চ হচ্ছে, হয়তো আরো 1 বছর 2 বছর পরে হয়তো এই সম্বন্ধে আরো ডিটেলস জানা যাবে। সেই জন্য ঢোকার পরে যাদের ধরেন ইমিউন সিস্টেম খুব উইক, তাদের দেখা গেল যে আপনার 3 থেকে 5 দিনে আপনার লক্ষণ দেখা দিতে পারে। যার ইমিউন সিস্টেম হয়তো স্ট্রং, তার দেখা গেলো 14 দিনে। আরো হয়তো ইমিউন সিস্টেম আরো স্ট্রং, তার হয়তো ক্ষেত্রে দেখা গেল আরো পরেও হতে পারে। আর এইখানটা আর একটা জিনিস, যেটা সবচেয়ে বড় জিনিস, যেহেতু এটার কোনো ট্রিটমেন্ট নাই এখন, এবং আপনার টেস্ট করার যে ফ্যাসিলিটিসটা, এটা তো কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করতেছে। আপনার আমেরিকাতে যত টেস্ট হচ্ছে, বাংলাদেশে তো এটা সম্ভব না। এখন ধরেন বাংলাদেশে আপনার টেস্ট কাদের হচ্ছে, যারা একেবারে ধরেন সিভিয়ার কন্ডিশনে হসপিটালে যাচ্ছে, ওই ধরনের লোকের হচ্ছে আর কি। এই জন্য আসলে কোন লেভেলে ধরেন পজিটিভ হচ্ছে বা কোন লেভেলে যে নেগেটিভ হবে, বা ধরেন একজনের সিম্পল হয়তো উপসর্গ আছে, যে ধরেন যে হাঁচি কাশি আছে আর কি, সে আদৌ পজিটিভ কি নেগেটিভ না, এটা কিন্তু বাংলাদেশে বলার মতো অবস্থা নাই। কিন্তু এখানে হয়তো সম্ভব। এখানে ধরেন যে এখন মোটামুটি র্যান্ডামাইজ টেস্ট হচ্ছে আর কি, এইটা দিয়ে ধরেন যে বলা সম্ভব। কিন্তু আমাদের মতো দেশে ধরেন এইটা ওইভাবে বলা আমার মনে হয় সম্ভব না, কারণ যেহেতু টেস্টের ইয়েটা নাই। আর উপসর্গের যে ব্যাপারগুলো, যেহেতু এটা ভ্যারি করতেছে, অলরেডি এখানেও দেখছে যে অনেকের 21 দিন পরে হচ্ছে আর কি। কারণ কিছু কিছু রিসার্চাররা বলতেছে যে নিউ ইয়র্কে ভাইরাসটা আপনার আসছে এন্ড অফ দ্য জানুয়ারিতে, এনআইউর রিপোর্টে বলতেছে এটা আসছে আপনার মিডল অফ দ্য ফেব্রুয়ারিতে। যদি এন্ড অফ দ্য জানুয়ারিতে যদি আসে, আপনি দেখেন আসলে কিন্তু নিউ ইয়র্ক সিটিতে কিন্তু আপনার পেশেন্ট আর কি হসপিটালাইজ হওয়া শুরু হয়েছে কিন্তু আপনার এন্ড অফ দ্য ফেব্রুয়ারি অর বিগিনিং অফ দ্য মার্চ আর কি। তাহলে আপনি দেখেন ইনকিউবেশন পিরিয়ডটা কিন্তু ভ্যারি করতেছে আর কি। এই জন্য আসলে আপনার ম্যাসিভ সিকোয়েন্সিং ওই ধরনের টেস্ট ছাড়া এটা আসলে বলা কঠিন। তবে একটা জিনিস যে আপনার এইটুক শিওর যে আপনার 2 থেকে 21 দিন এটা আপনি ধরতে পারেন, তো মেজর ক্ষেত্রে 2 থেকে 14 দিন। এই জায়গায় কি করবে? আমি একটি সম্পর্ক করে আমি শিবলি চৌধুরী কাছের কাছে হস্তান্তর করছি। সেটা হচ্ছে যে অনেকদিন ধরে এটা শুরু থেকেই কিন্তু সংবাদ মাধ্যমে একটি জিনিস ছড়িয়েছে, এটির কারণে কিন্তু একটু আতঙ্কিত মানুষ কিন্তু একটু বেশি। সেটা হচ্ছে যে আপনি যাকে এটি জীবাণুটি ধরছে, যে এই ভাইরাসটি তাকে আক্রান্ত করছে, তিনি ওই সময় আরো অনেকেরই এই ভাইরাসটি ছড়াতে পারেন, এটি ঠিক আছে। কিন্তু আক্রান্ত ব্যক্তি যদি মৃত্যু হওয়ার পরে, যেটি আমরা শুনেছি প্রথম দিকে, যে মৃত্যু হওয়ার পরে ব্যক্তির মৃত্যুর সাথে সাথে ভাইরাসটিরও মৃত্যু হয়, সেও ধ্বংস হয়ে যায়। কিন্তু যদি তাই হয়, তাহলে মৃত ব্যক্তিটিকে স্বাভাবিক প্রক্রিয়ায় দাফন সম্পন্ন বা সৎকার সম্পন্ন কেন করা যাবে না? এবং এটি নিয়ে বাংলাদেশে কিন্তু বিতর্ক উঠেছে। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী তিনি অলরেডি বলেছেন যে না, এটি তাকে সৎকার করা যাবে ধর্মীয় নিয়ম বিধিবিধান মেনে এবং আত্মীয় স্বজন মেনেই তাকে সৎকার করা যাবে। হয়তো যারা করবেন তারা হয়তো একটি সামাজিক দূরত্ব বা নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। এ বিষয়ে আপনার কাছে কি মনে হয়? এটা আসলে ইজ এ ভেরি গুড কোশ্চেন। এটা অলরেডি অনেকেই রেজ করছে, আমার কাছে আপনার অনেকে ফোন করছে এটা এই বিষয়টা নিয়ে, এবং ফেসবুকেও। ইজ এ ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। আসলে ইন দ্য বেসিস অফ সায়েন্স এটার আপনার কোনো অ্যান্সার নাই, ইন দ্য বেসিস অফ সায়েন্স। কিন্তু সিডিসির কিছু গাইডলাইন আছে, এবং সিডিসি ধরেন যে গাইডলাইনটা দিছে এটা একটা জেনারেল গাইডলাইন। জেনারেলটা এসেন্স আমি বলতেছি এটা কোনো ধর্মীয় গাইডলাইন না। সিডিসি যেটা বলতেছে যে আপনি
যখন একজন মৃত ব্যক্তি বা রুগী, করোনা রুগী হ্যান্ডেল করবেন, ইউ হ্যাভ টু হ্যাভ দ্য প্রোটেকশন। পিপি, আপনার গাউন পরতে হবে, আপনার মাস্ক পরতে হবে, এবং আপনার গ্লাভস পরতে হবে, ঠিক আছে? এবং আই প্রোটেকশনের জন্য আপনার আই শিল্ড একটা থাকতে হবে। এটা হলো সিডিসির গাইডলাইন। এটা আপনার ধরেন যে রুগী হ্যান্ডেল করেন আর মৃত ব্যক্তি। এখন আসি আপনার পয়েন্টে যে মৃত ব্যক্তি থেকে আসলে ছড়ায় কিনা। আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে এই ভাইরাসটা ছড়ায় কিন্তু আপনার রেসপিরেটরি বা ইয়ার ড্রপলেটের মধ্যে, হাসি কাশি। একজন মৃত মানুষের পক্ষে এটা দেওয়া সম্ভব না, কিন্তু তারপরেও কেন এটা বলা হচ্ছে? এখন একটা লোক যদি আক্রান্ত হয়, এখন তার ধরেন যে আক্রান্ত হচ্ছে তার তো যখন সে জীবিত ছিল তার তো হাসি কাশি হচ্ছে, বা তার ধরেন নাক দিয়ে আপনার রানিং নোজ হতে পারে, মুখ দিয়ে লালা বেরোতে পারে। সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনার সারফেসে, মুখের বা নাকের আশেপাশে যে সারফেস গুলো আছে বা তার হাতে অনেক সময় আপনি লেগে থাকতে পারে আর কি। হ্যাঁ, সারফেসে যেগুলি লেগে থাকে এটা নিয়ে অনেক ধরনের ধরেন যে ডেটা আছে, যে কেউ বলতেছে আপনার 3 days আপনি সার্ভাইভ করতে পারে, কেউ বলতেছে 7 days করতে পারে। আবার ইট ডিপেন্ডস অন দ্য টেম্পারেচার যদিও বলতেছে, কিন্তু ঘটনা হচ্ছে এইটার ক্ষেত্রে স্পেসিফিক নাই। তো এই সিমিলার টাইপের করোনা ভাইরাস বলতে আপনি যে 22 to 25 ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু আপনার এরা 3-4 দিনের বেশি বাঁচতে পারে। কিন্তু যদি টেম্পারেচার মোর দেন দ্যাট হয়, টুয়ার্ডস দ্য লাইক 35 বা 38 ডিগ্রি সেন্টিগ্রেডে, তারা খুব র্যাপিডলি মারা যেতে পারে। কিন্তু যেটাই হোক, এই জায়গায় আসছে জাহিদ ভাই, আমাদের সাথে মনে হয় একজন ব্রঙ্কস কমিউনিটি নেতা, নিউ ইয়র্কের কমিউনিটি লিডার অংশ নিয়েছেন। আব্দুল শহীদ ভাই, আপনি কি ফোন দিয়েছেন? জি জি জি, আমি আছি। হ্যাঁ, আচ্ছা, আপনি শুনতে পাচ্ছেন। আমাদের সাথে রয়েছেন ডক্টর জাহিদুল নবী শামীম, যিনি যুক্তরাষ্ট্রে বসবাস করেন, নিউ ইয়র্কে এনওয়াই ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে তিনি একজন সায়েন্টিস্ট। এছাড়া জাপান থেকে অংশ নিয়েছেন আমাদের আরিফ হোসেন, তিনি একজন সায়েন্টিস্ট। আপনার কোনো প্রশ্ন থাকলে করেন প্লিজ। আপনি তো শুনছেন আমার কথা বলছেন? হ্যাঁ, আপনি কোনো প্রশ্ন করবেন ওনাদের কাছে? মানে এই যে না, এখন আমি এখন ঢুকছি মাত্র, কিছু সময় যাক, তারপরে তাহলে আপনি আপনার ইয়েটা আপাতত মিউট করে রাখেন, আপনি শুনতে থাকেন। ওকে, আচ্ছা, ওকে। আচ্ছা, আমি এখন আমার আগের জায়গাতে যাই আর কি। এখন সেই ক্ষেত্রে ধরেন যে আমাদের মতো দেশ, যারা থার্ড ওয়ার্ল্ডের গরিব দেশ আর কি, সেখানে ধরেন যে পিপিটা তো ডাক্তারদের জন্য অ্যাভেলেবল না, তাই না? এখন আপনি আমাদেরকে বাস্তবসম্মত হয়তো একটা চিন্তা করতে পারে। এখন এই জিনিসগুলো ধরেন যে কোনো সায়েন্টিফিক কিছু না, এটা ধরেন যে আপনি এই সিডিসির গাইডলাইন থেকে আপনি একটা অ্যানালাইসিস দিতে পারেন, যেটা হলো যে আমাদের মতো দেশে বটম লাইন যে আপনি মৃত ব্যক্তি থেকে ছড়াবে না, এটা আপনি প্রথম মানতে হবে আর কি। সারফেস যেটা লেগে আছে সেটা কিভাবে আমরা প্রিভেন্ট করি? সেক্ষেত্রে ধরেন যে আমাদের মতো দেশ তো কাপড়ের একটা শক্ত আপনি মাস্ক বানাতে পারেন, মানে আপনি মুখে লাগালেন, আপনি হাতটাতে ধরেন আপনি কাপড় দিয়ে জড়ায় আপনি পলিথিন ব্যাগের মধ্যে দিয়ে হাতটা ঢুকিয়ে দিলেন, আপনি একটা সানগ্লাস বা চশমা পরলেন। আর যদি ধরেন যে গ্রামে আপনি মোটা পলিথিন থাকে, পলিথিন দিয়ে কিন্তু আপনি একটা আই শিল্ডের মতন দেওয়ার পরে মোটা পলিথিন ব্যাগে প্রথমে আপনার মৃতদেহটা আপনি ঢুকে ফেলেন আর কি। ঢুকানোর পরে সুন্দর করে আপনি ওটা সিল করে দিলেন। দেওয়ার পরে আপনার কাপড় দিয়ে, আমরা কেউ ধরেন আমরা আমাদের ধর্মীয় মতে আমরা বলি কাফনের কাপড় দিয়ে সুন্দর করে আপনার বডিটা মোড়ালেন। মোড়ানোর পরে আপনি ধরেন যে যা ধর্মীয় প্রথা অনুযায়ী আপনি সৎকার করতে পারেন। আপনি ধরেন যে কবর দিতে পারেন, জানাজা করে, তারপরে আপনার যদি হিন্দুরা পোড়াতে চায় পোড়াতে, বৌদ্ধরা পোড়ায়, ধরেন খ্রিস্টান বা ইহুদিরাও তো আপনার কবর দিয়ে দিতে পারেন। কিন্তু এটা করার পরে যেই ধরেন যে 2 জন বা 3 জন যে কয়জনই করুক, তারা যে জিনিসগুলো ইউজ করবে, ধরেন একটা কাপড়, এই ক্ষেত্রে আমি বলবো যে জামা না পরে ধরেন যে একটা পাঞ্জাবি টাইপের, ধরেন একটা ওয়ান টাইম কোনো কিছু গ্রাউন্ড টাইপের কিছু, গাউন টাইপের পরে সেই জিনিসগুলো নিয়ে আপনার একটা প্যাকেটের মধ্যে ঢুকে আপনি বার্ন করে দিন। আমরা বুঝতে পারছি। কবির ভাই যেটা জানতে চাচ্ছে, আমরা আরিফ ভাইয়ের কাছে আসছি যে কবির ভাই, বাংলাদেশে স্পেশালি নিউ ইয়র্কে বা আমেরিকাতে এই জিনিসগুলা প্রবলেমগুলা হচ্ছে না দাফনের ক্ষেত্রে। মুসলমানদেরকে মুসলমানের প্রথা অনুসারে দাফন দেওয়া হচ্ছে, বাট যে ডিস্টেন্স ধরেন 14 জন 15 জন একটু দূরত্ব বজায় রেখে জানাজা পড়ানো হচ্ছে। কিন্তু আমাদের দেশে দেখছি যে কয়েকটা খবরের মাধ্যমে দেখেছি যে লাশ ফেলে, যেমন বাপের লাশ সন্তান ফেলে চলে যাচ্ছে, বা খাটের মধ্যে লাশ পড়ে আছে, কেউ ধরছে না,
সংশ্লিষ্ট সরকারি প্রশাসন বা স্থানীয় সরকার প্রশাসনের লোকজন এসে নিয়ে যাচ্ছে। এই এই বিষয়গুলো তো আপনি জানতে চাচ্ছেন, যেটা দেওয়ান জাহিদ ভাই বললো যে আসলে মানে এটা হলো যে যেটা ভীতি তৈরি হয়েছে মানুষের মাঝে, ভীতি তৈরি হয়েছে, এটি কি অধিক আমরা জানছি তাহলে যে মৃত ব্যক্তি থেকে আসলে ছড়ানোর কোনো সুযোগই নেই, কারণ কোনো যদি লালা বা কিছু মুখে লেগে থাকে সেটা যাতে ওই সুস্থ মানুষের দেহে না যায়, সেই ক্ষেত্রে ওনাকে প্রোটেক্ট করার জন্য এবং মৃত ব্যক্তির কাপড় চোপড় থেকেও ছড়ানোর আশঙ্কাটা থাকে কিনা একেবারে নাই। আরিফ ভাই আপনি যদি বলেন, এর ফাঁকে আমি জাহিদ ভাই হয়তো কিছু বলতে চাচ্ছে। হ্যাঁ আরিফ ভাই। জি শিবলি ভাই, লুৎফুল কবির ভাই ধন্যবাদ। জাহিদ ভাই অলরেডি বলেছেন মূল বিষয়বস্তুটা। আমি এই ক্ষেত্রে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা সুস্পষ্ট দিক নির্দেশনা আমি আপনাদেরকে শোনাতে চাই। আপনারা যদি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ওয়েব পেজে যান, তারা সুস্পষ্টভাবে একটা দিক নির্দেশনা দিয়েছে কোভিড-19 মৃত ব্যক্তিদেরকে কিভাবে সৎকার করা হবে। যার যার ধর্মীয় মত অনুযায়ী তাকে কবর দেওয়া হবে অথবা পুড়িয়ে দেওয়া হবে এই ব্যাপারে। তো জাহিদ ভাই মোটামুটি বেসিক প্রিন্সিপালটা বলেছেন, তার সাথে আমি কিছু বিষয় শুধু একটু অ্যাড করতে চাই যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিকমেন্ড করেছে। সেটা হচ্ছে, আপনারা জানেন যে এই ভাইরাসটা হচ্ছে যদি আপনি 6 ফিট দূরত্বে থাকেন তাহলে হচ্ছে আপনাকে অ্যাটাক করতে পারবে না। যে অ্যাফেক্টেড হয়েছে তার কাছ থেকে আপনাকে 6 ফিট দূরত্বে থাকতে হবে। আচ্ছা, তো যদি ধরেন মৃত ব্যক্তির শরীরে কোথাও এই ভাইরাস লেগে থাকে, তো আপনি তার 6 ফিট দূরত্বে অবস্থান করেন, তাহলে কিন্তু ভাইরাস লাফ দিয়ে আপনার গায়ে এসে পড়বে না। তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিকমেন্ড করেছে যদি কেউ এই মৃত ব্যক্তিকে গোসল দিতে চায়, কাফন পরাতে চায়, তাহলে হচ্ছে সরাসরি তার বডিতে টাচ করবে না এবং তাকে জড়িয়ে ধরবে না, তাকে কিস করবে না, তাকে হাগ করবে না, তার কাছ থেকে সরাসরি কোনো বডি কন্ট্যাক্টে যাবে না। তার নিজস্ব প্রোটেক্টিভ যেটা আছে আপনারা যেটা সবাই অলরেডি জানেন, যেটা জাহিদ ভাই বলেছেন, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ব্যবহার করেই হোক অথবা ব্যক্তিগত প্রোটেকশন নিয়েই হোক, রোগীকে সবকিছুই করতে পারবে। তবে সেই ক্ষেত্রে রিকমেন্ডেশন হচ্ছে যারা আগে থেকেই আন্ডারলাইং ডিজিজ আছে, যারা ইমিউন কম্প্রোমাইজড, ধরেন যাদের বয়স একটু বেশি, বয়স 60-এর উপরে, অথবা হচ্ছে শিশু, অথবা যাদের আন্ডারলাইং ডিজিজ আছে যেমন ধরেন ডায়াবেটিস, হাইপারটেনশন, তারপর হচ্ছে ক্যান্সার, এই টাইপের ইমিউন কম্প্রোমাইজ যাদের, তারা এই দাফন কাফনে অংশগ্রহণ করবে না, তারা এটা থেকে দূরে থাকবে। আর ধর্মীয় মতামত আপনারা ধর্মীয় স্কলারদের কাছ থেকে জিজ্ঞাসা করবেন। তো আমরা কিছু মতামত অলরেডি পেয়েছি দেশ বিদেশের, যারা রিকমেন্ড করেছে যে একটা দাফন কাফন সম্পন্ন করার জন্য 3 জন মানুষই যথেষ্ট। আপনার জন্য এটা জরুরি না আপনি সারা গ্রামের মানুষকে সমাবেশ ঘটায় লাশ দাফন কাফন করবেন। সেই ক্ষেত্রে পরিবারের যারা সদস্য আছে তারা নিজস্ব পার্সোনাল প্রোটেকশনকে এনশিওর করে তারা গোসল দিবে, তারা কাফন করবে, তারা দাফন করবে, তারা কাফন পরাবে। ছেলেদের ক্ষেত্রে ছেলেরা, মেয়েদের ক্ষেত্রে মেয়েরা। তো সর্বশেষে যখন দাফন কাফন সম্পন্ন হবে, যদিও তারা পার্সোনাল প্রোটেকশন নিয়েছে, তারপরে এই ইনফেকশনটাকে প্রিভেন্ট করার জন্য সে অ্যাফেক্টেড হয়েছে কিনা তো আমরা বলতে পারছি না। সেজন্য যেই মানুষগুলা তাকে সরাসরি গোসল করিয়েছে এবং কাফন পরিয়েছে, শুধুমাত্র সেই 2-3 জন মানুষকে কমপক্ষে 14 দিনে কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারা যেন কোনোভাবে অন্য কাউকে, যদিও তার ইনফেক্টেড হয়েছে কিনা আমরা জানি না, কিন্তু সতর্কতা অংশ হিসেবে তারা নিজেদেরকে 14 দিন আলাদা করে রাখবে সেই 2-3 জন যারা সরাসরি শরীরে গোসল করিয়েছে এবং কাফন পরিয়েছে। এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিকমেন্ডেশন। ওকে, আমরা একটু এবার আসছি। আমি আবারও বলি, অনেকে আমাদের সাথে মেসেজ দিচ্ছেন যোগ দেওয়ার জন্য। আসলে আমাদের সময় এবং জায়গা সংকলন, তারপরে যারা যোগ দিতে চান আমি পাসওয়ার্ড এবং আইডি দিয়ে দিয়েছি আমাদের পেজে। আমার একটা প্রশ্ন ছিল। জি, আপনি আপনার নাম বলে পরিচয় দিয়ে প্রশ্নটা করুন। আমি খায়রুল বাশার। জি, আমি জাহিদ দাওয়ান সাহেবকে প্রশ্ন করতে চাই, কতদিন এই ভাইরাসটা পৃথিবীতে টিকতে পারে আপনাদের কি মনে হয়? ধন্যবাদ। জাহিদ ভাই উত্তর দিয়ে দেন ওনাকে। ধন্যবাদ খায়রুল বাশার। আসলে আপনারা জানেন যে ভাইরাসটা আসলে নতুন না, হ্যাঁ, এই ভাইরাসের নেচার সম্বন্ধে ওইভাবে জানা যায়নি। ইউজুয়ালি যেহেতু এটা একটা মানে ভাইরাসের মতন,
এইটা আসলে কিছুটা সিজনাল টাইপের, কিন্তু এখনো এটা ধরুন ওই ধরনের স্পেসিফিক করে বলার সময় আসে নাই, বা ওই ধরনের কোনো ডেটা নাই, সাইন্টিফিক কোনো ডেটা নাই যে এটা ধরেন আমার চলে আসলে এই যে একেবারে চলে যাবে। তবে রিসার্চাররা প্রেডিক্ট করতেছে এটা ধরেন হয়তো টেম্পারেচার রেজ করলে হয়তো এটা চলে যেতে পারে, কিন্তু আবার কিন্তু নেক্সট সাইকেল আবার কামিং আপনার শীতে কিন্তু আবার এটা কিন্তু আসতে পারে। এই জন্যই কিন্তু জাহিদ ভাই এই জায়গায় আপনার একটু আদারওয়াইজ দিবেন, ইন্টারাপ্ট করি। এটা কিন্তু বলা হচ্ছিল যে টেম্পারেচার গ্রো করলে আপনার এটা চলে যাচ্ছে, কিন্তু ফ্লোরিডাতে বাংলাদেশের মতো ওয়েদার, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, এবং সেই জায়গাতে বাংলাদেশে একই অবস্থা। আমি একটু ডিস্টার্ব করে, আপনি যদি অডিওটা ঠিক করে নেন। এই উত্তরটা আরিফ ভাইয়ের কাছে আসবো। আমি এখন দুইজনের কাছে যাচ্ছি। খায়রুল বাসা আপনি উত্তর পেয়ে যাবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সোহান রয়েছেন, ওয়াহিদ সোহান মালয়েশিয়া থেকে। আপনি ওখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। সোহান। হ্যাঁ শিপি, আপনাকে ধন্যবাদ। আসলে আমি আপনাকে এখানে বলে রাখি, আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হলো যে মালয়েশিয়ার কুয়ালালামপুরের বাংলাদেশি অধ্যুষিত এলাকা মসজিদ ইন্ডিয়া। এই মসজিদ ইন্ডিয়া এলাকার দুইটি ভবনকে ইতিমধ্যে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে লকডাউন করে দেওয়া হয়েছে। একটি হলো মালায়া মেনশন আর একটি হলো সেলাঙ্গার মেনশন। এই দুইটি ভবনকে ইতিমধ্যে লকডাউন করে দিয়েছে মালয়েশিয়ার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এখানে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখানে প্রায় ৬,০০০-এর মতো প্রবাসী রয়েছে, তার মধ্যে বাংলাদেশির সংখ্যা প্রায় ৩,০০০-এর বেশি। ইতিমধ্যে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রায় আপনার ২,৫০০-এর নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় ধারণা করছে যে এখানে ১,০০০-এর অধিক প্রবাসী বাংলাদেশি এখানে করোনায় আক্রান্ত থাকতে পারে। তবে ইতিমধ্যে ৫৮ জনকে তারা হসপিটালে স্থানান্তর করেছে। আমি আজকের মালয়েশিয়ার আপডেটটা আমি আপনাকে জানিয়ে রাখি। মালয়েশিয়া এই পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪,৫৩০ জন এবং সুস্থ হয়ে বাসায় ফিরেছে ১,৯৯৫ জন, এবং তার মধ্যে মালয়েশিয়াতে সর্বমোট মৃত্যুর সংখ্যা মাত্র ৭২ জন। আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হলো আজকে মালয়েশিয়ায় করোনা ভাইরাসে বাংলাদেশিদের আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়টি নিয়ে কথা বলেছিলাম বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তা হেদায়েতুল ইসলাম মন্ডলের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে মালয়েশিয়াতে যে কোনো প্রবাসী যদি কোনোভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হয় তাহলে সাথে সাথে তাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সেই ব্যক্তি লিগ্যাল হোক আর ইলিগাল হোক, এই বিষয়টি আসলে এখানে দর্তব্যের বিষয় না। যদি কোনো প্রবাসী বাংলাদেশি কোনোভাবে যদি খাবারের সংকটে পড়ে, সাথে সাথে যাতে তারা বাংলাদেশ হাই কমিশনের সাথে যোগাযোগ করে, হাই কমিশনের সাথে সাথে তাদের খাবার পাঠানোর ব্যবস্থা করবে। আমি বলে রাখি যে এই যে মালাই মেনশন এবং সেলেঙ্গার মেনশন, এই জায়গাটি একটি হটস্পট মুহূর্তে, এবং এটিকে রেড জোন হিসেবে আখ্যায়িত করে এখানে দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি ব্লক করে দেওয়া হয়েছে। এখানে ভিতরে মিডিয়া কর্মীদেরকে যেতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র গভর্নমেন্ট কর্মকর্তারা ছাড়াই এখানে কেউই ভিতরে যেতে পারছে না। এখানে আর্মি এবং পুলিশ ছাড়া আর কেউই যেতে পারছে না। আমি আপনার মাধ্যমে এখানে একটি প্রশ্ন রাখতে চাই ডক্টর আরিফের কাছে। তিনি জাপানের যে মেডিসিন নিয়ে কথা বলছিল তার সাথে আমি যোগ করি যে এখানে মালয়েশিয়া ইতিমধ্যে যে ট্রিটমেন্টটা দিচ্ছে তাদের দেশের, তারা একটা মেডিসিন আবিষ্কার করেছে। সেই মেডিসিন দিয়ে এখানে ট্রিটমেন্ট করে তারা ইতিমধ্যে সফলতার ধার প্রান্তে পৌঁছে গিয়েছে। প্রায় ৪৪.4% ইতিমধ্যে তারা সফল। মেডিসিনের নামটা কি? মেডিসিনটা সিপ্রোফ্লক্সিন, যেটা আমাদের দেশে আমরা সিপ্রোসিন হিসেবে ব্যবহার করি। ইতিমধ্যে আরো দুটো মেডিসিন তারা ইউজ করছে যেটাকে তারা ডিসক্লোজ করছে না। ইভেন তারা আরেকটি বিষয় করছে, সেটা হলো যে ব্যক্তিটি সুস্থ হয়ে যাচ্ছে তার অ্যান্টিবডি নিয়ে ব্লাডের প্লাজমা নিয়ে আরেকজনকে ট্রিটমেন্ট করছে, সেটাতেও তারা ভালো ফলাফল পাচ্ছে। ডাক্তার আরিফ, এটা আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে বাংলাদেশে প্রয়োগ করার মতো কোনো কাজ, ব্লাডের প্লাজমা নিয়ে অ্যান্টিবডি নিয়ে আরেকজনকে ট্রিটমেন্ট করতে পারবে কিনা এই বিষয়টি যদি আপনি বলতেন। অসংখ্য ধন্যবাদ সোহান। আরিফ ভাই এই নোটগুলো রাখেন, দেওয়ান ভাই নোটগুলো রাখেন, অনেকে প্রশ্ন করার জন্য লাইনে আছেন। আমি এখন আমাদের জাহিদ রহমান, যিনি এই অনুষ্ঠানের আয়োজক, অন্যতম আয়োজক, ওনাকে না দিলে নয় সুযোগ। জাহিদ ভাই, ওয়াশিংটন ডিসি থেকে এসএম জাহিদ রহমান, আপনি শুনতে পাচ্ছেন? আপনার কোনো প্রশ্ন, কোনো কিছু জানার থাকলে আপনি কথা বলতে থাকেন। জাহিদ ভাই, এসএম জাহিদ, ওনার অডিও শুনতে পাচ্ছি না। আমরা শুনতে পাচ্ছেন?
আব্দুল শহীদ, আপনি শুনতে পাচ্ছেন? জি 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 আপনার কোনো প্রশ্ন আছে? আমাদের দুজন বিশেষজ্ঞ ডাক্তার জি 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 মোহাম্মদ আরিফ হোসেন এবং ডাক্তার জাহিদুন নবী শামীম, জাপান থেকে, একজন একজন নিউ ইয়র্ক থেকে, দুজন বিশেষজ্ঞ সায়েন্টিস্ট। আর আমাদের যিনি প্রশ্ন করবেন আমি বলে দেই, আব্দুল শহীদ যিনি নিউ ইয়র্কে খুবই পরিচিত একজন মানুষ এবং কমিউনিটি লিডার। তিনি এখানে বাংলাদেশি কমিউনিটিতে অতি পরিচিত মানুষ এবং তিনি আপনাদের কাছে কিছু প্রশ্ন করবেন। জি আচ্ছা, প্রথমে অশেষ ধন্যবাদ কয়েস ভাই আমার প্রশ্ন করার সুযোগ করে দেওয়ার জন্য। আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হইল গিয়া, এই ভাইরাসটা কি লোকের ক্রিয়েট করা, এই ভাইরাসটা কোথা থেকে আসলো, এটা প্রথম প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হইল গিয়া, আমি জানি মৃত ব্যক্তির কাছ থেকে যে ভাইরাসটা নাকি ছড়ায় না, আমি অনেক কিছু দেখেছি ফেসবুকে বা টেলিভিশনের মাধ্যমে, এটা কি সত্য? বিষয়টা বলেছেন, হ্যাঁ আবার বলবেন। জি 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 আর কোনো প্রশ্ন? না না, এই দুইটা প্রশ্নই আমার। অ্যাকচুয়ালি এটা কি ভাইরাসটা কি ক্রিয়েট করা, কোথা থেকে আসলো? ওকে, হ্যাঁ আরিফ ভাই কে যাবেন আগে? আরিফ ভাই আপনার কাছে সোহান মালয়েশিয়া থেকে প্রশ্ন করেছে। কবির ভাই আপনার কিছু? আমি সোহানের প্রশ্নের উত্তরটা আগে দিয়ে নিই। জি, সোহান খুবই চমৎকার সায়েন্টিফিক কোশ্চেন করেছে। আসলে সিরামের যে বিষয়টা, এটা আসলে সায়েন্টিফিক্যালি প্রুভড। বিভিন্ন অটো ইমিউন ডিজিজের ক্ষেত্রেও আপনার সিরাম দিয়ে চিকিৎসা করা হয়, ইমিউনোগ্লোবিন দিয়ে চিকিৎসা করা হয়। তো আপনার যদি কেউ কোনো ভাইরাস দ্বারা অথবা কোনো অ্যান্টিজেন দ্বারা এফেক্টেড হয়, যদি কোনো হিউম্যান বডি, অটোমেটিক্যালি তার বডিতে একটা অ্যান্টিবডি তৈরি হয়, সেই অ্যান্টিবডি দিয়ে আরেকজনকে ট্রিটমেন্ট করা যেতে পারে। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যে পুরোপুরি সেরে উঠেছে, সে সত্যিই সেরে উঠেছে কিনা সেটা আগে এনশিওর হতে হবে। এরপরে অ্যান্টিবডিটাকে আলাদা করার বিষয় আছে। এই অ্যান্টিবডি আলাদা করার এই প্রক্রিয়াটা খুব জটিল এবং অনেক সময় আপনি অ্যান্টিবডি আলাদা করতে গেলেও কন্টামিনেশনের অনেক রকমের সম্ভাবনা থাকে। তো এই বিষয়গুলো যদি এনশিওর করা যায় এবং ফিজিশিয়ানদের তত্ত্বাবধানে এবং স্পেশালিস্টদের নেতৃত্বে যদি সেটা করা সম্ভব হয়, সেটা ইফেক্টিভ একটা ট্রিটমেন্ট। আর মালয়েশিয়া যেই ড্রাগের কথা উনি বলেছেন, আপনার সিপ্রোফ্লক্সাসিন তো বেসিক্যালি একটা অ্যান্টিব্যাকটেরিয়াল ওষুধ। তো এই সিপ্রোফ্লক্সাসিন শুধুমাত্র যে আপনার সিপ্রোফ্লক্সাসিন যে শুধু ইউজ করা হচ্ছে এই কোভিডের ট্রিটমেন্ট তাই না, শুধু আপনার আমেরিকাতে তো হাইড্রোক্সিক্লোরোকুইনও ইউজ করা হচ্ছে। সেটা তো কি বলে অ্যান্টিব্যাকটেরিয়ালও না, অ্যান্টিভাইরালও না, সেটা তো একটা কি বলে আপনার অ্যান্টিম্যালেরিয়াল। এখন কার বডির ইমিউনিটি কেমন, কার জন্য কোনটা কাজ করবে, এটা আসলে খুবই স্পেসিফিক্যালি বলা খুবই কঠিন, কারণ যেহেতু এটা স্পেসিফিক অ্যান্টিবডি না ওই অ্যান্টিজেনের জন্য, সুতরাং এটা আমাদের জন্য কমেন্ট করা আসলে খুবই কঠিন। ওকে, ধন্যবাদ। জাহিদ ভাই আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমার একটা প্রশ্ন আছে। আপনার প্রশ্নটা আগে শহীদ ভাই, আপনার কিছু আর জানার আছে? মৃতদেহের বিষয়টা আবার বলবে। না না না, আমি জানতাম চাইছি এই জিনিসটা কি, এই ভাইরাসটা আসলো কোথা থেকে, এটা কি লোকের ক্রিয়েট করা না? জি, ওই গট ইট। দেওয়ান ভাই কি উত্তর দিবেন এই ভাইরাসটা কোত্থেকে? আচ্ছা, এটা আসলে এটা নিয়ে অনেক ধরনের তর্ক বিতর্ক আছে। এটা হলো সিনথেসিস করা কোনো ভাইরাস কিনা, তো আসলে সায়েন্টিফিক্যালি ইটস নট প্রুভেন, এই ধরনের কোনো ডেটা নাই। আমেরিকান প্রেসিডেন্ট বলতেছে উহান থেকে আসছে, উহান থেকে আসছে, চীনকে দায়ী করা হচ্ছে। এটা ট্রাম্প বলতেছে এটা হলো আপনার চাইনিজ ভাইরাস, যেহেতু এখানে প্রথমে শুরু হয়েছে। আসলে এটা একটা অ্যানিমাল থেকে আসছে, অ্যানিমাল করোনা ভাইরাস। এটা ওখানে ট্রান্সফরমেশনের মাধ্যমে মানুষের শরীরে ঢুকছে। এর আগেও এই ধরনের ইতিহাস আছে যে ভাইরাস, বিশেষ করে করোনা ভাইরাস, সার্স, মার্স ভাইরাস। এখন আপনি যে প্রশ্নের উত্তর অলরেডি হয়তো আপনি পাইছেন, এটা নিয়ে আসলে সায়েন্টিফিক না। জাহিদ ভাই, আমি এই বিষয়ে একটু সংযোজন করতে চাই। মানে আমি যদি ভুল না বুঝে থাকি ওই ভদ্রলোকের কোশ্চেনটা, সেটা প্রত্যেকটি মানুষের মনে একটি শঙ্কা জেগেছে অনেক কিছু, অনেক প্রচারণার কারণে, যে সেটি হলো যে এটি ম্যান মেড কিনা। ওনার প্রশ্নটি উনি হয়তো অন্যভাবে করেছেন যে এটি ম্যান মেড কিনা। আসলে না, এটা আসলে এই এখন পর্যন্ত আপনি এই ধরনের এটা ম্যান মেড না, বুঝতে পারছি। আরিফ ভাই এখন পর্যন্ত যে ডেটাটা আছে এটা বলতেছে আপনার অ্যানিমাল থেকে ট্রান্সফরমেশনের মাধ্যমে এটা। আচ্ছা, পশুর থেকে আসছে, পশুর থেকে আসছে। ওকে আরিফ ভাই। আচ্ছা, আমি আসলে বেসিক্যালি দেখেন, আমরা তো দুইজনই আসলে সায়েন্টিস্ট, তো আমরা সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ডে কথাবার্তা বলতে পারবো। যে বিষয়ে আমাদের আসলে কাছে কোনো প্রমাণ নেই, সেই বিষয়ে আসলে আমরা কমেন্ট করতে চাই না।
আমি একটা কথা শুধুমাত্র এই ক্ষেত্রে বলবো, এই ম্যানমেড অথবা ওয়াইল্ড টাইপ কিনা, আপনার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা স্টেটমেন্ট দিয়েছে, ঠিক আছে? এই স্টেটমেন্টটা আপনার দ্য ল্যান্ডসেট যে ইন্টারন্যাশনাল জার্নাল আছে, আপনারা জানেন দ্য ল্যান্ডসেট হচ্ছে খুবই পৃথিবীতে যতগুলা ইন্টারন্যাশনাল জার্নাল আছে এটার মধ্যে আপনার খুবই প্রসিদ্ধ একটা জার্নাল হচ্ছে দ্য ল্যান্ডসেট, যেমন দ্য সেল, ল্যান্ডসেট, নেচার, এগুলো হচ্ছে খুবই হাই ইম্প্যাক্ট ফ্যাক্টরের জার্নাল। ল্যান্ডসেটে একটা কি বলে আপনার এডিটোরিয়াল ছাপেছে ওরা, সেখানে প্রমাণ সহ, এবং সেটাকে করেছে, অ্যাকসেপ্ট করেছে, যে তারা প্রমাণ করে দেখিয়েছে যে এই ভাইরাসটা হচ্ছে ওয়াইল্ড টাইপ ভাইরাস এবং এটা নেচার থেকে এসেছে, কেউ ম্যানমেড না। তো সাইন্টিফিক প্রমাণ আজকে যেটা সত্যি, আগামীকাল সেটা মিথ্যা হবে না সেটা আমি বলতে পারছি না, কিন্তু এখন পর্যন্ত এটা প্রুভড যে এই ভাইরাসটা হচ্ছে একটা ওয়াইল্ড ভাইরাস এবং এটা নেচার থেকে আসছে। ওকে, ধন্যবাদ আব্দুল শহীদ ভাই, আপনি নিশ্চয়ই উত্তর পেয়েছেন, রাইট? তাহলে এটা আল্লাহর তৈরি, আল্লাহর মানে যে এটা প্রাকৃতিকভাবে প্রাকৃতিক শব্দ কি? প্রাকৃতিক, যে এটা পশুর শরীর থেকে এসেছে। আর দাফনের ক্ষেত্রে বলা হয়েছে বা মৃতদেহের, ওনারা এর আগেও বলেছেন, আমি আবারও মনে করি যে আমাদের দর্শক যারা কোশ্চেন করতেছেন, অনেকে ইনবক্সে করতেছেন, আপনারা কমেন্টে কোশ্চেন করেন, ইনবক্সে না। যেটা হলো মৃতদেহের শরীর থেকে ভাইরাস ছড়ানোর কোনো সুযোগ নেই। ওনারা দুইজনও বলছেন, আমাদের সিডিসি, আমেরিকান সিডিসি এর কথা বলছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও বলছে, লাশ ফেলে রেখে দৌড় মারানোর কোনো কারণ নেই, আপনি প্রোটেক্ট থাকবেন, আপনি নিজেকে প্রোটেক্ট করবেন, গ্রাউন্ড পরে, আপনি যদি কাউকে ধরতে চান আপনি হ্যান্ড গ্লাভস, যথেষ্ট প্রোটেকশন, আপনি হ্যান্ড গ্লাভস না থাকলে গ্রামের লোকজন, মানে রুরাল আরবান পিপল যারা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে বলি, তারা অন্তত পলি ব্যাগ আছে, পলি ব্যাগ নিজেদের হাতে পেঁচিয়ে সেই লাশ আপনি ধরতে পারবেন। আপনি মানে এতটুকুই মোটামুটি নিরাপদ থাকার, মানে লাশ থেকে, মৃতদেহ থেকে ভাইরাস ছড়ানোর কোনো সুযোগ নেই যদি তিনি নিজে প্রোটেক্ট থাকে। হ্যাঁ, ধন্যবাদ শহীদ ভাই আপনাকে। এবার জাহিদ ভাই, এস এম জাহিদ, আপনি কি? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন আছে যে ডাক্তার জাহিদ ভাইয়ের কাছে, যে এখন পর্যন্ত পরিচয় দেন, তারপরে প্রশ্ন করেন। আমি জাহিদুর রহমান, ওয়াশিংটন ডিসি, এডিটর নিউজ বিডি ইউএস। আমার ডাক্তার জাহিদ ভাইয়ের কাছে একটা প্রশ্ন আছে যে এখন পর্যন্ত মানে আপনার এক্সপেরিয়েন্সে, মানে প্রাইমারি ধরা পড়লে বা প্রাইমারি স্টেজে থাকলে কি করণীয়? বাংলাদেশের মানুষের তো অবস্থা আমরা জানি, তো তারা কিভাবে এটা প্রোটেক্ট নিবে একটু কাইন্ডলি একটু খুলে বলবেন, যে এখন পর্যন্ত আপনার আমেরিকাতে কিভাবে রোগীদেরকে, মানে পেশেন্টদের কিভাবে ট্রিটমেন্ট করতেছে, প্রাইমারি ট্রিটমেন্টটা কি, একটু ক্লিয়ারলি বললে হয়তো আমার মনে হয় বাংলাদেশের মানুষের জন্য একটু ভালো হতো। থ্যাংক ইউ। ধন্যবাদ জাহিদ। জাহিদ আসলে আমার খুব কাছের জি। আপনারা আসলে অলরেডি তো জানেন যে এই করোনা ভাইরাসটা আসলে কিন্তু একটা খুবই দুর্বল একটা, এটা আপনার প্রথমে মাথার মধ্যে খুব দুর্বল। এখন এই ভাইরাসে ইনফেকশন যে হবে, ফলে মানুষের যে উপসর্গগুলো না হয়, সেক্ষেত্রে প্রথমে আপনার বলতেছি যে 80 to 85% কিন্তু আছে, তাদের কোনোই উপসর্গ না হয়, খুবই মাইনর। আর একটা হতে পারে আপনার মডারেট টাইপের, ধরেন যে রানিং বলে একটু ফিভার থাকতে পারে, ভালো লাগবে। অডিওটা, সরি আবার ইন্টারাপ্ট, আপনার অডিওটা একটু মনে হয় প্রবলেম করতেছে, হেডফোনটা হয়তো কোথাও বাড়ি খাচ্ছে, আপনি এভাবে ধরে রাখেন মুখের কাছে। জি প্লিজ। জ্যাকের কানেকশন হয়তো। ধন্যবাদ জাহিদ ভাই। হ্যাঁ, উপসর্গ ক্ষেত্রে যেটা আমি বললাম যে 80 to 85% অ্যাসিম্পটোমেটিক আর কি, তাদের কিন্তু কোনো চিকিৎসার দরকার নেই। আর মাইল্ড যারা হবে তাদের ধরেন যে যদি রানিং নোজ, একটু ফিভার, গলা ব্যথা বা শরীর ব্যথা বা ডায়রিয়া হলো, এই সিমটম অনুযায়ী আপনি বাসায় থেকে কোয়ারেন্টাইনে থেকে আপনি নিতে পারেন। আপনি জ্বর হলে আপনার প্যারাসিটামল খেতে হবে। আপনার যেহেতু আপনার যে কোনো ফিভার থেকে বডি ডিহাইড্রেটেড হয়ে যায়, আপনি পর্যাপ্ত পানি খাবেন। এখন ধরেন যে যাদের সুযোগ আছে তারা জুস খেতে পারেন না, জুস না থাকলে তো জুসের জন্য তো আমরা মারামারি করার দরকার নাই, আপনি পানি খেলেন। সাধারণত যেটা বলতেছে যে কুসুম গরম পানিটা খাওয়া ভালো হয়, ভিটামিন সি খেতে পারেন। কারো ডায়রিয়া হলে ধরেন যে স্যালাইন খেলেন, এটা হলো বাসা। এখন যদি সিভিয়ার কন্ডিশন যদি ডেভেলপ করে, ধরেন যে সেই ক্ষেত্রে ধরেন আপনার জ্বরের সাথে সাথে আপনার কাশি, খুব শরীর ব্যথা এবং আপনার
রেসপিরেটরি ডিসঅর্ডার, টাইটনেস অফ দ্য চেস্ট, এগুলি যদি ডেভেলপ করে তাহলে আপনি অবশ্যই হসপিটালে অ্যাডমিটেড হতে হবে। কারণ আপনার এটা হওয়ার কারণে আপনি এমনি বোঝা যাবে না, তাহলে আপনার বডিতে অক্সিজেন লেভেলটা কমে যাচ্ছে। এখন এই ধরনের পেশেন্ট যখন হসপিটালে যাচ্ছে আর কি, তাদেরকে ইউএসএতে কিভাবে ম্যানেজ করা হচ্ছে এটার উপর আমি একটা ছোট্ট গাইডলাইন দিচ্ছি। জি, হোয়াট আর দ্য এফেক্টিভ ট্রিটমেন্ট ইউএসএ একজন প্রশ্ন করেছেন, আপনি ওই লাইনে আসছেন। জি আচ্ছা, এখন হলো যে প্রথম কথা যেহেতু বডিতে অক্সিজেন কমে যাচ্ছে আর কি, তাহলে আপনি প্রথমে যে নিয়ে যায় কিন্তু আপনার রোগীকে অক্সিজেন দিতে হবে। কারণ অক্সিজেন দেওয়ার বিভিন্ন ওয়ে আছে। একটা হলো আপনি জেনারেল ক্যানুলা দিয়ে দিতে পারেন, কিছু পাইপেপ মেশিন আছে যেটাতে আপনি ফোর্সলি আপনি লাংস অক্সিজেন দিবেন। আর একটা হলো আপনার যেটা বলতেছে যে ভেন্টিলেটর, সেটা হলো আপনার একটা লাস্ট। এটা দেওয়ার পরে আপনার শরীর রোগীর আপনার বিভিন্ন ল্যাবরেটরি টেস্ট করতে, টেস্টের মধ্যে ধরেন আপনি ব্লাড টেস্ট করবেন। ব্লাড টেস্ট করার পরে আপনি যদি দেখেন যে ইনফ্লামেটরি কিছু মার্কার আছে, সিপিআর, ফেরিটিন, এটা হলো আয়রনের আপনার মেটাবোলাইটস, এইগুলি আপনি যখন বাড়ে তখন দেখা যাচ্ছে যে ইনফ্লামেটরি সাইটোকাইন একটা স্ট্রম হয়, এটারে বলতেছে IL-6, খুবই বেড়ে যাচ্ছে। এবং এটার জন্য আপনার সিভিয়ার রেসপিরেটরি ডিসঅর্ডার লোক মারা যেতে পারে। সেই ক্ষেত্রে আপনার আমেরিকার মতো দেশে ওরা দিচ্ছে আপনার IL-6 অ্যান্টিবডি। এটা ধরেন আমাদের দেশে সম্ভব না, বাংলাদেশে। কারণ আমাদের দেশের ক্ষেত্রে আপনার ইনফ্লামেশন কমানোর জন্য আপনার এখানে আমেরিকাতে আর একটা জিনিস ইউজ করতেছে, যারা অত সিভিয়ার না তাদের ক্ষেত্রে আপনি স্ট্যাটিন ইউজ করতেছে, আপনি স্ট্যাটিন দিতে পারেন। আর ওই যে মালয়েশিয়া থেকে যে প্রশ্নটা করছে যে সিপ্রোফ্লক্সাসিন দিচ্ছে, আসলে সিপ্রোফ্লক্সাসিন এটা আসলে আপনার কোভিড এর কোনো ট্রিটমেন্ট, স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট। কেন দেওয়া হচ্ছে এইটা আপনাকে আগে জানাতে হবে। জি, কেন দেওয়া হচ্ছে? ডক্টর জাহিদ সাহেব, আমি একটি সম্পূরক প্রশ্ন আপনাকে এখানে আপনার উত্তরের সাথে যোগ করতে চাই। সেটি বাংলাদেশে একটি কথা এসছে ইতিমধ্যে, আপনারা হয়তো জেনে থাকবেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের 5 জন গবেষক তারা একটি বিষয়ের উপরে গবেষণা করে তারা বলেছেন যে ইথানলের ব্যবহার গরম পানির সঙ্গে, এই বিষয়টি আবার মিশ্র প্রতিক্রিয়াও আছে। বাংলাদেশের একটি মেডিকেল কলেজের কিছু চিকিৎসক আবার এটার বিরোধিতা করেছেন, যে তারা বলেছেন যে ইরানে মিথানল ব্যবহারের ফলে অনেক লোক মৃত্যু হয়েছে। এই বিষয়টি আপনি কি একটু আমাদেরকে ক্লিয়ার? আচ্ছা, আমি এই যে বলার পরে আপনার এটার অ্যান্সার দেব। ইট ইজ ইন্টারেস্টিং একটা অ্যাডিং। এখন আপনার কোভিড এর মৃত্যুর কিন্তু কারণ কিন্তু আপনি কি রেসপিরেটরি প্রবলেম হয়, নিউমোনিয়া ডেভেলপ। আর নিউমোনিয়া আপনার সেকেন্ডারি নিউমোনিয়ার কজ কিন্তু আপনার ব্যাকটেরিয়া। এখন ওই যে আরিফও কিন্তু বলছে যে সিপ্রোফ্লক্সাসিন একটা অ্যান্টিবায়োটিক, এটা ব্যাকটেরিয়া এগেইনস্টে রাখবে। এখন যার ধরেন নিউমোনিয়া ডেভেলপ করতেছে সেই ধরনের পেশেন্টের ধরেন সিপ্রোফ্লক্সাসিন যদি আপনি দেন অবশ্যই কাজ করবে, ডেফিনেটলি। এই জিনিসগুলো ইনডাইরেক্ট। এখন ধরেন যে ইউএসএ তে আরো যে জিনিসটা বলছে ক্লোরোকুইন বা হাইড্রোক্সিক্লোরোকুইন এবং আপনার অ্যাজিথ্রোমাইসিনও কিন্তু একটা অ্যান্টিবায়োটিক। এটাও আপনার আপার রেসপিরেটরি একটা ইনফেকশনের খুব কাছে কম্বিনেশনে দেওয়া হচ্ছে। ক্লোরোকুইন আপনারা জানেন ম্যালেরিয়ার ড্রাগ, এটা অলরেডি কিন্তু ইনভিট্রোতে প্রুফ যে এরা আপনার এই যে কোভিড এর আপনার ভাইরাসকে কিল করে। এখন হলো এটা কিন্তু সাইড ইফেক্ট আছে, যেটা বলতেছে যে ক্লোরোকুইন এবং হাইড্রোক্সিক্লোরোকুইন দিলে যাদের হার্টের প্রবলেম আছে তাদের এসটি এলিভেশন। কারণ সেই পেশেন্টগুলোকে আপনি কি করতে পারেন, এখানে ডাক্তার সাহেবরা বলতেছে সেটারে আপনার অ্যাজিথ্রোমাইসিন না দিয়ে আপনার ডক্সিসাইক্লিন দিতে পারেন। হ্যাঁ, এটা একটা জিনিস। এখন এই এত কিছু করার পরেও দেখা যাচ্ছে যে অনেকের আপনার হাইপোক্সিয়া আপনার কমতেছে না, অক্সিজেন স্টিল নিড হচ্ছে। এবং আর একটা জিনিস যেটা মারাত্মক মৃত্যুর কারণ হচ্ছে আপনার এই যে কোভিড এর জন্য, যেটা এখন এইখানে আমেরিকাতে আপনার ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে পাওয়া গেছে, সেটা হলো আপনার ফিব্রিনের একটা জাতীয় একটা প্রোডাক্ট, যেটাতে বলা হয় আপনার ডি-ডাইমারটা আসলে আপনার বডিতে বেড়ে গেলে বিভিন্ন অর্গানে আপনার ব্লাড ক্লট হয়ে যাবে। এটারে বলা হয় পালমোনারি এম্বলিজম বা ব্রেন এম্বলিজম হতে পারে, বিভিন্ন জায়গাতে হতে পারে। এইটা যদি বাড়ে, এটা আপনি কিভাবে প্রিভেন্ট করবেন? এটা প্রিভেন্ট করা কিন্তু খুবই সহজ একটা চিকিৎসা আছে, যেটাতে আপনার এখানে রোগীদেরকে যে জিনিসটা দেওয়া হচ্ছে সেটাকে বলতেছে যে লো মলিকুলার হেপারিন। ইউজুয়ালি আমরা হেপারিন ইউজ করি, দেখবেন যে যখন আপনার ব্লাড দিতে যান দেখেন যে টিউবের মধ্যে কিন্তু একটা লিকুইড থাকে, ওটা কিন্তু হেপারিন, ওটা ব্লাড কোয়াগুলেশন প্রিভেন্ট করে।
এখন আপনার ওইটা হলো হাই মলিকুলার ওয়েট, কিন্তু এখানে বলতেছে লো মলিকুলার ওয়েট আপনি হেপারিন যদি আপনি দেন তাহলে ডি-ডাইমার লেভেল কমে ধরেন এই যে ফিব্রিনের ইয়েটা কমে আপনার এম্বোলিজম প্রিভেন্ট করতে পারে। এইভাবে আপনার এখানে চিকিৎসা করা হচ্ছে। আর একটা জিনিস এখানে ডাক্তার সাহেব যে জিনিসটা বলতেছে যে সবাইকেই নিষেধ করতেছে কোনোভাবেই এনএসএড যেন না ইউজ করা। এনএসএড মানে যে না আমাদের দেশে ভলটারিন বা যে ডাইক্লোফেনাক সোডিয়াম অ্যান্টি ইনফ্লামেটরি মানে ড্রাগ, এটা আপনারা ইউজ করবেন না, কারণ এটা কিন্তু আপনার রেসপিরেটরি ডিস্ট্রেস আরো বাড়ায় দেয়। আচ্ছা, আমরা এই জায়গা এটা ইউজ করতে নিষেধ করতেছে। জি জাহিদ ভাই, তাহলে আমরা এই জায়গায় আসছি জাহিদুন নবী। আমি দর্শক আপনাদের উদ্দেশ্যে আবারও বলি, আমাদের আজকের অতিথি দুজন, জাহিদুন নবী দেওয়ান শামীম, এমডি পিএইচডি সিনিয়র সায়েন্টিস্ট অ্যাট নিউ ইয়র্ক ইউনিভার্সিটি ল্যাঙ্গন মেডিকেল সেন্টার ইউএসএ। উনি পিএইচডি করছেন ক্যান্সার বায়োলজি অ্যান্ড ট্রমার ইমিউনোলজি অ্যাট টোকিও মেডিকেল অ্যান্ড ডেন্টাল ইউনিভার্সিটি জাপান, টোকিও জাপান থেকে। আছেন আমাদের মোহাম্মদ আরিফ হোসেন, এমডি পিএইচডি সিনিয়র রিসার্চ সায়েন্টিস্ট অ্যাডভান্স ক্লিনিক্যাল রিসার্চ সেন্টার ইনস্টিটিউট অফ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার অ্যান্ড রিসার্চ ফেলো, জিকেই মেডিকেল ইউনিভার্সিটি টোকিও জাপান। তিনি এই বছর জাপানের সেরা তরুণ বিজ্ঞানী স্বীকৃতি পেয়েছেন, যা জাপানের ইতিহাসে নন জাপানিজ 61 বছরের ইতিহাসে একজন বাংলাদেশী। আমরা আপনাদের দুজনকে নিয়ে গর্ব করি। আবারও আপনাদেরকে স্বাগত জানি। জাহিদ ভাইকে থামানোর কারণ হলো আরিফ ভাই, জাহিদ ভাইয়ের কাছে আসছি, এই যে বিভিন্ন ওষুধের কথা বলা হচ্ছে এগুলো মেডিকেল টার্ম পাবলিক বুঝবে না। সাধারণত ওই যে অ্যাভিগান নিয়ে আমাদের বাংলাদেশের মিডিয়া খুব ফলো করে সংবাদ প্রচার করছে। তো এই যে জায়গাটা সহজ ভাবে তাহলে কি আমরা বলতে পারি আসলেই আদত স্পেসিফিক কোনো ওষুধ আবিষ্কার করা এখনো সম্ভব না, যেহেতু আপনি ফুসি জানেন, আমেরিকান যিনি ডক্টর, এখন হোয়াইট হাউসে যিনি ট্রাম্পের উপদেষ্টা, এবং তিনি এখন মেডিকেল সায়েন্স নিয়ে কথা বলছেন, আমাদের জাহিদুন নবী ভাইও জানেন। তিনিও একটা আশঙ্কার কথা বলছেন। কালকে বিল গেটস বলছেন যে মে মাস থেকে যদি লকডাউন তুলে দেওয়া হয়, পাবলিক যদি আবার রাস্তায় নেমে যায়, তাহলে আপনার দেখা গেছে আবার যখন পাবলিক রাস্তায় চলাফেরা করবে তখন এই ভাইরাসটা আবার মানব দেহে প্রবেশ করবে, এবং এটা 2021 সাল পর্যন্ত নাগাদ থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। আরিফ ভাই, আপনি যদি এই বিষয়ে কিছু বলেন। আচ্ছা, আসলে আমি স্পেসিফিক্যালি যদি বলি, আপনার এই কোভিড নিয়ে, কোভিডের চিকিৎসা নিয়ে আমরা চারিদিকে যেমন আশার কথা শুনছি, হতাশার কথাও যেমন আছে। তো আমি প্রথমে কিছু আশার কথা শোনাতে চাই আপনাদেরকে। আশার কথা হচ্ছে যেটা জাহিদ ভাই অলরেডি উল্লেখ করেছেন, বেসিক্যালি আপনার এই কোভিড-19 এই করোনা ভাইরাসটা কিন্তু এত বেশি কি বলে আপনার রাক্ষস টাইপের ভাইরাস না যে আপনাকে পেলেই খেয়ে ফেলবে, বিষয়টা সেরকম না। আপনি যদি একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করতে পারেন, ভাইরাস যদি আপনাকে স্পর্শ না করে, তাহলে কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আর একটা বিষয় হচ্ছে, যদি ভাইরাস আপনাকে স্পর্শ করেও, তারপরেও আপনি জানেন যে আমাদের যেই মেইনলি এফেক্টেড হয়তো আপনার শ্বাসতন্ত্রের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে উপরের পার্ট, একটা হচ্ছে নিচের পার্ট। তো এই ভাইরাসটা যদি আপনার উপরের পার্টে থাকে, তাহলে হচ্ছে আপনি কিছুদিন পরে স্বাভাবিক ট্রিটমেন্টেই আপনি সুস্থ হয়ে উঠবেন। যদি তারা নিচের শ্বাসতন্ত্রে না যায়, তার মানে যদি লাংসের মধ্যে না ঢুকে, যদি আপনার ভাইরাসটা লাংসের ভিতর ঢুকে, তখনই কেবলমাত্র আপনি সিরিয়াসলি ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকবে। তারপরেও তার ইমিউনিটি অনেক বিষয় আছে। এটা হচ্ছে একটা আশার কথা। 2 নম্বর আশার কথা হচ্ছে, আমি শুরুতেই বলেছি আমরা সায়েন্টিস্ট, সুতরাং আমরা সায়েন্স বেসড কথা বলতে পছন্দ করি। ধরেন জাপানে এই প্যান্ডেমিক ভাইরাসের ছড়ানোর বিষয় নিয়ে বেশ কিছু ল্যাব, বেশ কিছু গবেষণা করছে। এটার মধ্যে একটা গবেষণা প্রতিষ্ঠান বলছে যে, আপনারা জানেন, শুনেছেন যে গত সপ্তাহের মঙ্গলবার থেকে জাপান সরকার ইমার্জেন্সি ঘোষণা দিয়েছে, এবং সেই ইমার্জেন্সিতে জাপান সরকার উল্লেখ করেছে কি বলে আপনার শিনজো আবে, যে আমি জাপান জনগণের কাছ থেকে আশা করি তারা অ্যাটলিস্ট 80% কি বলে সোশ্যাল কি বলে ডিস্টেন্স মেনটেন করবে, 80% অ্যাটলিস্ট। তো জাপান সাধারণত কোনো কথায় রিসার্চ বেস ছাড়া একটু কম বলে, হঠাৎ করে একটা কথা বলে দেয় না। তো একটা গবেষণা প্রতিষ্ঠান এই গবেষণা তারা পাবলিশ করেছে জাপান সরকারের কাছে, সেটা হচ্ছে যে আপনি যদি জনতার মধ্যে, দেশের জনগণের মধ্যে 80% সোশ্যাল ডিস্টেন্সকে এনশিওর করতে পারেন, আমি আবারও বলছি 80% মানে 80% সোশ্যাল ডিস্টেন্স, সেই সোশ্যাল ডিস্টেন্স হচ্ছে 6 ফুট দূরত্ব।
আমি আপনার থেকে 6 ফিট দূরত্বে থাকবো, আপনি আরেকজনের কাছ থেকে 6 ফিট দূরত্বে থাকবেন, কারো ধারে কাছে কেউ হাসি কাশি দিবে না, সবাই মাস্ক পরে থাকবে। যদি এই 6 ফিট দূরত্ব মেনটেন করতে পারে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে পারে মাত্র 1 মাস, 30 ডেজ, 4 উইকস, যদি কেউ সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে পারে, তাহলে এই আউটব্রেক কন্ট্রোল করা যাবে উইদিন 1 মান্থ। এরপর আমি যেটা জানতে চাচ্ছি জাহিদ ভাই, আরিফ ভাই, 1 মান্থ পরে কন্ট্রোল করলো, তারপরে কি এটা আবার ছড়াবে বা এরকম মেডিকেল সায়েন্স কি হচ্ছে? হ্যাঁ, এখন এইটা হচ্ছে গবেষণার কথা, যদি 1 মাস এটা মেনটেন করতে, এখন আপনি 80% মেনটেন করতে পারবেন কিনা সেটা হচ্ছে প্রশ্ন, আপনি কত পার্সেন্ট মেনটেন করতে পারছেন। এরপরে আসেন হচ্ছে আপনার চিকিৎসার বিষয়ে যে কথা, চিকিৎসা আসলে জাপান শুধুমাত্র এভিগান নিয়ে কাজ করতে, বিষয়টা সেরকম না। জাপান 4টা ড্রাগ নিয়ে কাজ করছে, 4টা ড্রাগ নিয়ে, 4টা ড্রাগের ক্লিনিক্যাল ট্রায়ালে তারা চেষ্টা করছে একই সাথে। এর মধ্যে আপনি একটা নাম জানেন, সেটা হচ্ছে অ্যাভিগান। আরো 3টা আছে, একটা হচ্ছে এন্টি অ্যাজমাটিক ড্রাগ, যেটার নাম হচ্ছে অ্যালভেস্কো, এন্টি অ্যাজমা ড্রাগ এটা অ্যালভেস্কো। আর একটা হচ্ছে HIV এর ড্রাগ, যেটাকে বলে হচ্ছে কালেট্রা, আর একটা হচ্ছে রেমডেসিভির। এই রেমডেসিভিরের ব্যাপারে একটা কথা আছে, এই রেমডেসিভির শুধুমাত্র যে জাপান প্রচেষ্টা চালাচ্ছে তা না, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বাই হিমসেলফ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নিজস্ব তত্ত্বাবধানে এই রেমডেসিভির নিয়ে তারা ক্লিনিক্যাল ট্রায়াল অলরেডি শুরু করেছে। তারা শুরু করেছে নরওয়ে এবং সুইডেন থেকে। যদি তারা বেটার রেজাল্ট পেয়ে যায়, তাহলে আমরা কবে নাগাদ এই চিকিৎসা পাবো, কবে আমাদের কাছে ওষুধ হবে, সেটা এখন মেইন প্রশ্ন। তো আপনার এই মেইন প্রশ্নের উত্তরে যদি আমি আপনাকে বলি, যদি সব থেকে কাছাকাছি সময়ে আপনি ওষুধ পেতে চান বা ভ্যাকসিন পেতে চান, আপনাকে 2021 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। 2021 সাল পর্যন্ত, সেটা হচ্ছে যদি আপনি এর চিকিৎসা পেতে চান। যেমন একটা ভ্যাকসিন খুবই কি বলে আপনার আশাবাঞ্জক রেজাল্ট দেখাচ্ছে, যেটা অলরেডি ইনোভিয়া কয়েকটা স্টেটে আমেরিকাতে শুরু করেছে, জাহিদ ভাই জানার কথা, পেনসিলভেনিয়াতে, কানাসে, মিসৌরিতে অলরেডি তারা এই ভ্যাকসিন স্টার্ট করেছে। তো এই যে একটা ভ্যাকসিন, এরপরে সানোফির ভ্যাকসিন আছে, NIH এর ভ্যাকসিন আছে, তাকেদা ভ্যাকসিন শুরু করেছে। আমাদের জাপানেও কি বলে ওসাকা ইউনিভার্সিটিতে কিছু ভ্যাকসিন ট্রায়াল চলছে। এই সব কিছু মিলায় আমাদের এখন একটা বিষয়কেই শুধুমাত্র হাইলাইট করতে হবে, আল্লাহর উপর ভরসা করে আমাদেরকে সোশ্যাল ডিস্টেন্স যে কোনো মূল্যে মেনটেন করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি, আমরা জাহিদুন নবী, আরিফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জাহিদুন নবী ভাইয়ের কাছে আসার আগে কবির ভাই আর আমাদের জাহিদ রহমান যদি কোনো প্রশ্ন করে, আমরা যেটা বলতে যে 2021 সাল পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে, আনটিল যেটা আরিফ ভাই বললো জাপান থেকে আমাদের বিশেষজ্ঞ ডক্টর সায়েন্টিস্ট, সেই পর্যন্ত এই মানুষকে এইভাবে সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখতে হবে, এবং এটা আসলে কতটুকু সম্ভব। এই প্রশ্নে যাবার আগে আমি কিছু কমেন্ট পড়ে শুনাই আপনাদেরকে। সবার প্রশ্ন তো নেওয়া যাচ্ছে না, অনেকগুলো কমেন্ট। ডাক্তার জাহিদ এবং ডাক্তার আরিফ হোসেনকে ধন্যবাদ জানিয়েছেন। ডাক্তার সুহিন 33rd RMC ব্যাচের, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের থাকার জন্য। আরেকজন বলছে যে সালাম ভাই, গ্রেট জব, আপনাদের দুজনের নিয়ে গর্ব করেছেন। আরেকজন প্রাউড অফ ডাক্তার আরিফ ইজ মাই বিলাভ স্টুডেন্ট, ওনার নাম হলো মোহাম্মদ জাহাঙ্গীর, আপনাকে শুভকামনা জানিয়েছেন। আরিফ ভাই এবং জাহিদ ভাইকে, জাহিদুন নবী ভাইকে শুভকামনা জানিয়েছেন। এইভাবে অসংখ্য, আপনাদের অসংখ্য ধন্যবাদ। KM তানজিদা ইসলাম, শেখ হায়দার, পান্ডরা চৌধুরী, মেজবাউল হক, গোলাম মোস্তফা, আতিকুল হক আহাদ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আমাদের সাথেই থাকুন। জাহিদুন নবী শামীম ভাইয়ের কাছে আসার আগে আমাদের কবির ভাই কি কোনো কিছু জানবেন, ওনারা যেটা বলছেন? হ্যাঁ, আমি যেটি আগে জাহিদ ভাইয়ের কাছে প্রশ্নটি করেছিলাম, সেই প্রশ্নটির উত্তর আমি তখন পাইনি। আমি আশা করব যে ইথানলের ব্যবহার সম্পর্কে যে কথাটি এসছে, সেই সাথে আমি আরেকটি বিষয় যোগ করি, সেটি হচ্ছে যে আপনারা সবাই জানেন, আমরা জানি যে 79 আগে থেকে বাংলাদেশে বিশেষ করে স্বল্পোন্নত দেশগুলোতে যক্ষ্মার টিকার একটি প্রচলন সরকারিভাবে বাধ্যতামূলক করা হয়েছে। যে কথাটি বাংলাদেশে উঠেছে যে এইসব অঞ্চলগুলোতে, দক্ষিণ এশিয়ার এইসব অঞ্চলগুলোতে যেসব মানুষের শরীরে যক্ষ্মার টিকাটি আগে থেকে দেয়া আছে, এই ক্ষেত্রে করোনা ভাইরাস কিছুটা সম্ভবত ওই ব্যক্তি করোনা ভাইরাসের আক্রমণ থেকে রিলিফ পাচ্ছেন, অথবা সেটির সাথে যুদ্ধ করতে, যেটা আমরা বলি যে শারীরিক শক্তি,
সেই শক্তি প্রয়োগ করতে সে সহজ হচ্ছে ওই রোগীর জন্য বা আক্রান্ত ব্যক্তির জন্য। এটি কতটুকু সত্যতা বহন করে? ধন্যবাদ লক্ষ্মী ভাই। আমি আপনার প্রথম প্রশ্নের অ্যান্সারটা দিয়ে এটাতে যাবো। এটা খুবই একটা ইন্টারেস্টিং মানে মনে করি যে আসলে একটা বিশেষ করে আপনার সাউথ এশিয়া অ্যালকোহলের যে ব্যাপারটা আপনারা জানেন যে আমরা হসপিটাল এবং রিসার্চ বিভিন্ন সেটিং এমনকি বাসায় সবাই কিন্তু আমরা যে অ্যালকোহল ইউজ করি যেটা, হ্যাঁ, অ্যালকোহলটা আসলে কিন্তু ইউজ করার উদ্দেশ্যটা কি? আমরা কিন্তু আসলে ইউজ করি কিন্তু টু কিল দ্য মাইক্রো অর্গানিজম, তাই না? মানে মাইক্রো অর্গানিজমকে মেরে ফেলার জন্যই করা। এখন এই ক্ষেত্রে অনেকে বলতেছে যে এটা দিয়ে ধরেন যে আপনি যদি মানে গরম পানির সাথে বা পানির সাথে মিশে যদি আপনি গড়বড়া করেন আপনি সেটা কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে পার্সেন্টেজটা কি। কারণ অ্যালকোহল কিন্তু আপনার যদি হায়ার পার্সেন্টেজ হয় তাহলে আপনি কিন্তু মিকোসটিকে কিন্তু আপনি পাবেন, মিকোসটিকেই কিন্তু আপনার যে আপনার নাকের যদি থাকে এই ক্ষেত্রে আপনি হয়তো 10-15% ডাইলুট করে আপনি করতে। এটা কোনো সাইন্টিফিক এভিডেন্স নাই, যেহেতু অ্যালকোহল অলরেডি প্রুভেন যে এরা মাইক্রো অর্গানিজম কিল করে, কিন্তু 3% ধরেন যে আপনি বডি অ্যাকসেপ্ট করতে পারতেছে, যেটা ধরেন যে ইউজুয়ালি যদি আপনি ওয়েস্টার্ন কান্ট্রি সেই ধরনের পার্সেন্টেজ হয়তো বডি আপনার বডির জন্য হয়তো বা সুইটেবল। আমি জানি না আমাদের যেহেতু রিলিজিয়াস ব্যাপার আছে আমাদের দেশে এটা কত ঠিক হবে কি না হবে এটা নিয়ে আমি বলতে চাই না, কিন্তু কেউ করতে চাইলে আপনার শুদ্ধ দিল 15 আপনার কিন্তু হায়ার পার্সেন্টেজ হলে কিন্তু দেখা গেল মুখের এবং আসলে যে মিউকাস গুলো আছে খুবই সফট। এইটা হলো আর ধরনের এটা। আর হ্যাঁ, এটা আমি আপনাকে একটু জানাই যে যে এই 5 জন গবেষক কৃষি বিশ্ববিদ্যালয়ে ডক্টর আলিমুল হোসেন ও ওনার নেতৃত্বে যারা করেছেন তারা কিন্তু এটির বিষয়ে সরকারকে একটি সুপারিশনামা জমা দিয়েছেন, কতটুকু ব্যবহার করতে হবে এবং সরকারি পর্যায়ে ব্যবহারের জন্যই নির্দেশনাটি দিয়েছেন। তাহলে আপনি এটা ঠিক আছে, অবশ্যই আপনি করতে পারেন। আর আপনি যেটা অডিওটা একটু ডিস্টার্ব করে জাহিদ ভাই। হ্যাঁ, এইভাবে। আর আপনি যেটা যে টিবির কথা বলছেন এটা নিয়ে কিন্তু অলরেডি টিবি টিকার কথা যেটা বলছেন এটা নিয়ে অলরেডি আরো যদি আপনার টিবির ভ্যাকসিন দেওয়া থাকে আর কি, তাদের কোভিড এর প্রতিরোধ ক্ষমতা বেশি। কিভাবে হচ্ছে? কারণ হলো বলতেছে তাদের বডিতে ইমিউন রেসপন্সটা বেশি হচ্ছে, বুঝছেন? এখন এইটা কিভাবে হচ্ছে? এইটা ধরেন যাদের দেওয়া আছে তাদেরকে প্রতিরোধ ক্ষমতা বেশি এবং ইনক্রিজ দ্য ইমিউন রেসপন্স। এখন এই যে দক্ষিণ এশিয়ার যে ব্যাপারটা আছে, দক্ষিণ এশিয়াতে একটা প্রশ্ন ছিল যে দক্ষিণ এশিয়াতে কম দেশে বা দক্ষিণ এশিয়ার দেশের মধ্যে টেস্টের সুযোগটা কিন্তু অতটা নাই। কিন্তু তারপরেও আশার আলো যেটা, যেহেতু দক্ষিণ এশিয়ার প্রত্যেকটা মানুষই কিন্তু আপনার টিবি ভ্যাকসিন দেওয়া আছে, কারণ হতে পারে কমের, এটা একটা পসিবল কারণ। এটা ধরেন আল্লাহর একটা রহমতও বলেন যে যাক আমরা যেহেতু আমাদের দেওয়া আছে এই কারণে ধরেন আমাদের শরীর প্রোটেক্ট করতে পারছে। এখন এই ধরনের প্রোটেকশনের যে ব্যাপারগুলো না আছে এটা কিন্তু আপনার মহিলাদের ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রেও আছে, তাই না? কারণ মহিলাদের ধরেন মৃত্যুর হার কম হচ্ছে ছেলেদের, ছেলেদের আপনি বলতেছে 60 to 70, মহিলাদের 30 to 40। কেন? এটা কিন্তু অলরেডি রিসার্চে প্রুভেন যে মহিলাদের ক্ষেত্রে কেন। মহিলাদের যে আপনার ফিমেল যে হরমোন আছে ইস্ট্রোজেন এবং ফিমেল যে জিন আছে এক্স, এটার কারণে বলতেছে যে মহিলা মাত্র বডিটাকে কন্ট্রোল করতেছে, কেন ওদের ইমিউন রেসপন্স বেশিরভাগ কন্ট্রোল। এবং এই জিনিসটা কিন্তু অলরেডি মাউস মডেলও, মাউসের এবং যদি ইস্ট্রোজেন ব্লক করা হয় তাহলে দেখা যাচ্ছে ফিমেল মাউসটা বেশি মারা যাচ্ছে, কারণ তার বডিতে পাওয়া যাচ্ছে।
এইটা ধরেন একটা সাইন্টিফিক মানে প্রুভ আপ আমরা বলতে পারি যে এই কারণে হতে পারে। আর একটা হলো যে বাচ্চাদের ক্ষেত্রে যেটা আপনার CNN আমি একটা একজন বিখ্যাত সায়েন্টিস্ট প্লাস চাইল্ড স্পেশালিস্টের মানে একটা সাক্ষাৎকার দিয়েছি, উনি যে জিনিসটা বলছে যে বাচ্চাদের কম, এটা দুইটা কারণ হতে পারে। একটা হলো যে এই কোভিডটা ধরেন যে ভিতরে নতুন একটা চ্যানেলের আবির্ভাব করেছেন, চ্যানেল টিটি, যেটা আপনার এই নতুন চ্যানেল ওপেন করার জন্য কয়েস ভাইকে বিশেষভাবে ধন্যবাদ। ধন্যবাদ চ্যানেল টিটিকে, যে চ্যানেল টিটি সাফল্য কামনা করছি, যেটা বাংলাদেশের পক্ষ থেকে। আমি সাইদুর রহমান লিঙ্কন। এখানে আমরা যে ড্রাইভিং স্কুল আছে, ড্রাইভিং শিখাচ্ছি, এটা একটা ট্রান্সপোর্টের মধ্যে পড়ে। তো আমরা এখানে নিয়ম মাফিক আমরা গাড়ি চালাই, আমরা যাই কিছু করি না কেন, যখনই কোনো রেড লাইট পরে অবশ্যই আমরা থামি, সেখানে পুলিশ থাকা। জাহিদ ভাই ভালো আছেন? ভালো আছেন, বহুদিন পর। হ্যাঁ, যাক, আমার একটা প্রশ্ন আছে। আপনি যে বললেন যে যেটা আপনার রাক্ষস না, যেটা করোনা ভাইরাস, আর স্পর্শ করে আসে, আর 80% ডিস্টেন্স যেতে হবে, এটা আমরা জানি। আমাদের বাংলাদেশের জন্য আপনার করণীয় কি? তাদের তো অবস্থা আমরা জানি, তারা কিভাবে প্রোটেক্ট করবে? আর আপনারা যে বললেন, যেটা বললেন যে 1 মাস পরে কমে যাবে যদি আমরা ডিস্টেন্স দূরে থাকি। বাংলাদেশের জনসংখ্যা সবকিছু আমরা অবগত, তো বাংলাদেশের মানুষের জন্য প্রোটেক্ট করার জন্য আপনার পরামর্শ বা আপনার অ্যাডভাইসটা কি? কিভাবে তারা প্রোটেক্ট করবে? জাহিদ ভাই খুবই বাস্তবসম্মত একটা প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে হোক অথবা বিশ্বের যে কোনো দেশের প্রেক্ষাপটে হোক, বেসিক কোভিড-19 এর বিরুদ্ধে ফাইট করার জন্য বেসিক প্রিন্সিপাল একটাই, সেটা হচ্ছে এখানে 3টা গ্রুপ আছে। 3টা গ্রুপকে অ্যাক্টিভলি কাজ করতে হবে। নাম্বার 1 হচ্ছে ডাক্তার সমাজ, নাম্বার 2 হচ্ছে সরকার, নাম্বার 3 হচ্ছে জনগণ। তো প্রথম হচ্ছে যে এই ডাক্তার সমাজ, তারা হচ্ছে ফ্রন্ট লাইনে থাকে। তারা তাদের জীবনকে বাজি রেখে, তারা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে এই আমি ডাক্তার বলতে শুধুমাত্র ডাক্তারই বোঝাচ্ছি না, আমি ডাক্তার বলতে আমি হেলথ ওয়ার্কারদেরকে বোঝাচ্ছি। ডাক্তার, নার্স, তারপরে অ্যাসোসিয়েটেড যারা আছে, যারা এই হাসপাতালের সাথে এবং চিকিৎসা সেবার সাথে জড়িত, তারা সবাই, তারা হচ্ছে ফ্রন্ট লাইন। তো এই ফ্রন্ট লাইনকে 100% তাদের নিজেদের প্রোটেকশনকে এনশিওর করতে হবে, যে কোনো মূল্যেই হোক। কারণ আমি যদি সুস্থ না থাকি, ডাক্তার যদি সুস্থ না থাকে, তাহলে ডাক্তার যেমন রোগীকে কোনো সেবা দিতে পারবে না, দেশকে কোনো সেবা দিতে পারবে না, এবং এই রোগের জন্য কোনো কাজ করতে পারবে না। তো ডাক্তারের পার্সোনাল প্রোটেকশন, তার পারিবারিক প্রোটেকশন, তার লাইফের ইন্স্যুরেন্স সবকিছু এনশিওর করতে হবে সবার আগে। 2 নাম্বার হচ্ছে সরকার। কারণ সরকার যদি আপনার ইকুইপমেন্ট হোক, তারপরে ডাক্তারের এই সিকিউরিটি এনশিওর করা না হোক, তাহলে আসলে ডাক্তার যেমন কাজ করতে পারবে না, এবং জনগণকে যে আপনি দূরে থাকতে বলেন অথবা জনগণের উপর কোনো আপনি আইন প্রণয়ন করেন, সেইটা যদি সরকার যদি অ্যাক্টিভলি সেই দায়িত্বটা না নেয়, তাহলে সেটা করা সম্ভব না। এখন ধরেন, এখন সারা পৃথিবীতে ডাক্তারদেরকে যেইভাবে মানুষ ডাক্তারদেরকে নিয়ে গান বানাচ্ছে, ডাক্তারদেরকে পুরস্কৃত করা হচ্ছে, ডাক্তারদেরকে কি বলে দেবতার আসনে বসিয়েছে যারা মুসলিম না তারা। তো আমি বাংলাদেশের জনগণকে এবং সরকারকে বলবো, ডাক্তারদেরকে আপনাদের দেবতার আসনে বসানোর দরকার নেই, কিন্তু সরকারকে ডাক্তারের যেই সিকিউরিটি, তার পার্সোনাল সিকিউরিটি, তার হেলথের সিকিউরিটি, তার পরিবারের সিকিউরিটি, এটা সরকারকে নিতে হবে, সরকারকে সেটা এনশিওর করতে হবে। যদি ডাক্তার যদি এনশিওর্ড হয় যে না আমি সিকিউরড, তখন ডাক্তার তার জীবন দিয়ে প্রাণ দিয়ে এই শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। এখন আমি শুনতে পেলাম কিছুক্ষণ আগেও একটা নিউজ প্রকাশিত হয়েছে, 6 জন ডাক্তারকে সাসপেন্ড করা হয়েছে, কারণ তারা দায়িত্ব পালনে অবহেলা করেছে এবং দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছে। আর ডাক্তাররা জানিয়েছে যে তাদেরকে পার্সোনাল তাদের যে ইকুইপমেন্ট সেটা এনশিওর করা হয়নি। এখন আপনি যদি ডাক্তারকে ধমক দিয়ে কাজ করাতে চান, আপনি তো দেশের সরকার বা দেশের যারা দেশ চালাচ্ছেন তারা তো সেটা পারবেন না, সেটা আসলে সম্ভব না। আর জনগণের যে বিষয়টা আমি আগেও বলেছি, এটা হচ্ছে গবেষণালব্ধ ডাটা, আমি আপনাদেরকে দেখিয়েছি। যদি কেউ 1 মাস
যে কোনো দেশের যে কোনো জনগোষ্ঠী 1 মাস যদি 80% সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে পারে তাহলে এই আউটব্রেককে কন্ট্রোল করা সম্ভব। আর বাংলাদেশে এত বেশি হয়নি যে এটা মেনটেন করা সম্ভব না। যেমন আমি আপনাকে বলি, আমেরিকার কথা জাহিদ ভাই ভালো বলতে পারে, ইউরোপে বিশেষ করে ফ্রান্সে হঠাৎ করে যে এইভাবে ব্রেকডাউন হয়েছে সেটার মেইন কারণ হচ্ছে যে ফ্রান্সের মানুষরা খুবই সোশ্যালি একজন আরেকজনের সাথে কানেক্টেড, একজন আরেকজনকে দেখা হলে জড়িয়ে ধরে কিস করে, খুবই আপনি জানেন যে ফ্রান্সের প্যারিস সিটিকে ধরা হয় ভালোবাসার সিটি, ঠিক আছে? তো এখানে ভালোবাসার গভীরতা খুব বেশি, সবাই খুবই একে অপরের সাথে কানেক্টেড কন্ট্রাক্টেড। সেই ফ্রান্সের সাথে প্যারিস শহরের সাথে যদি আপনি টোকিওকে তুলনা করেন, টোকিওর জনগণ বা জাপানের জনগণ হচ্ছে কনজারভেটিভ সোসাইটি। আপনারা হয়তো জানেন, জাহিদ ভাই জানে যে জাপানিজরা কেউ কখনো কারোর সাথে হ্যান্ডশেকও করে না, বুকে জড়ানো অনেক পরের কথা, সবাই কন্নিচিওয়া বলে ঘাটটা একটু বাঁকা করে দেয়, এইটাই হচ্ছে তাদের গ্রিটিংস। তো এইটা যদি বাংলাদেশের জনগণকে আপনি খাওয়াতে চান, আমি দেখেছি, আমি বিশ্বাস করি না বাংলাদেশের জনগণ সেটা মানবে না। বাংলাদেশের জনগণ গত 3 মাসে যে ধৈর্যের পরিচয় দিয়েছে, আমি তাদেরকে নিয়ে গর্ববোধ করি। বাংলাদেশের জনগণ যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে, তারা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছে, কে বলছে করছে না? মসজিদে নামাজ হচ্ছে না, তারপরে হচ্ছে কেউ আত্মীয় স্বজন কেউ কারো বাড়িতে যাচ্ছে না। এখন মেইন ভূমিকা এখন যাদেরকে ড্রাইভিং ভূমিকা অবতীর্ণ হতে হবে সেইটা হচ্ছে যারা ক্ষমতাসীন, যারা সরকার, তাদেরকে আপনারা সবাইকে বিশ্বস্ত অবস্থায় নেন, ডাক্তারদের সমস্ত সিকিউরিটি এনশিওর করেন। আপনি ধমক দিয়ে আমাকে কাজ করাতে পারবেন না। সন্তান যখন বড় হয়ে যায় তখন ধমক দিয়ে কাজ হয় না। আমার যেই বাচ্চা সবচেয়ে ছোট, যার বয়স 5 বছর, তাকে আমি ধমক দিয়ে কাজ করাতে পারি, কিন্তু যে জুনিয়র হাই স্কুলে পড়ে, যে কলেজে পড়ে, তাকে কিন্তু আমি ধমক দিই না, তাকে কিন্তু মাথায় হাত রেখে বলি বাবা এটা করো। তো আপনাকে সরকার প্রধান হিসাবে অথবা সরকারি মন্ত্রী মিনিস্টার হিসাবে আপনি ধমক কেন দিচ্ছেন? কাকে ধমক দিচ্ছেন? আপনি ধমক দিয়ে কি অর্জন করতে পারবেন? কিছু অর্জন করতে পারবেন না। আপনাকে জনগণকে আপনার বুঝাতে হবে যে না, আমি আপনাদের জন্য কাজ করছি। আমেরিকাতে জাহিদ ভাই বলতে পারবে, প্রতিদিন ট্রাম্প আসে জনগণের সামনে সংবাদ সম্মেলন করে, প্রতিদিন 6টার সময়। আমার একটা প্রশ্ন আছে আরিফ, আপনি যেটা বললেন যে ডাক্তাররা হলো মেন চালক, এটা আমরা জানি, আমেরিকা আছে, সব দেশে যে শুনতেছি ডাক্তারদেরকে যদি ইকুইপমেন্ট না দেওয়া হয় তারা কিভাবে তাহলে চলবে? তাহলে এটা হলো মেন আমাদের 3টা পয়েন্ট যেটা বলেন, ডাক্তার, সরকার এবং এই বিষয়টা বলছে যে ইকুইপমেন্ট আগে দিতে হবে। হ্যাঁ, আর ইকুইপমেন্ট দিতে হবে। হ্যাঁ বলছে। আরিফ ভাই যে জিনিসটা বলছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশে আমাদের একটা প্রশ্ন ছিল কবির ভাই, যে কেন পশ্চিমা বিশ্ব বেশি আক্রান্ত হচ্ছে। এটা আমরা এর আগে বেশ কয়েকবার বলার চেষ্টা করেছি যে ইউরোপ আমেরিকাতে যে সোশ্যাল রিলেশনশিপ, মানে অবাধ মেলামেশা, চলাফেরা, বারগুলোতে, নাইট ক্লাবগুলোতে, সেই জায়গাগুলো কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল। সেগুলো কিন্তু এখন বন্ধ হয়েছে। আমাদের জাহিদুন নবী ভাই হয়তো বিষয়টা জানেন, যেটা বাংলাদেশে বা এশিয়ার অনেক দেশে নেই। আর জাপানে তো উনি বললেই যে টোকিওতে মাথা নাড়িয়ে, মাথা নিচু করে শুভেচ্ছা আদান প্রদান করা হয়, শারীরিক ডিস্টেন্স বজায় রাখে। এই জন্য হয়তো জাপানে কম। তার মানে এই বিষয়টা আমরা ক্লিয়ার। কায়েস ভাই, এখানে কিন্তু আরেকটা জিনিস আপনাদের জানা দরকার, যে আপনি বা কেউ এইভাবে মানে বলার কোনো অবকাশ নাই যে আপনার সাউথ ইস্ট এশিয়া বা দক্ষিণ এশিয়ার দেশে এটার ব্যাপকতা কম বা আমেরিকাতে ব্যাপকতা বেশি। ব্যাপারটা কিন্তু আসলে ওইভাবে চিন্তা করলে কিন্তু হবে। কারণ আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে আমেরিকাতে এবং পশ্চিমা বিশ্বে আপনার কিন্তু সিডিসি বলেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেন, জাতিসংঘ বলেন, এবং বড় বড় যারা সুপার পাওয়ার, প্রত্যেকটা দেশ এবং সায়েন্টিস্ট বলেন যারা এগুলো নিয়ে কাজ করছে, তারা কিন্তু একটা কথা বলতেছে, 3টা জিনিস বলতেছে। এটার মধ্যে কি টেস্ট, পরীক্ষা, ঠিক আছে? এখন পরীক্ষা, এই পরীক্ষাটা আপনার দক্ষিণ এশিয়ার দেশে কি আদৌ কি আছে? এটা শিওর, আপনার সাথে একমত। এখানে নিউ ইয়র্কে আমি একটু যোগ করি আর কি, জাহিদ ভাই তো জানেন, নিউ ইয়র্কে যেভাবে মানে যখন টেস্ট শুরু হয়েছে, টেস্ট কিট দিয়ে, যে কারণে পৃথিবীর সবচেয়ে সেরা হসপিটাল গুলো এখানে, মন্টিফিওর, জ্যাকোবি, আইনস্টাইন, মাউন্ট সিনাই, সবগুলো হসপিটালে লাইন ধরেছে। মানে আমাদের বিশেষ করে বাংলাদেশি অধ্যুষিত যে জ্যাকোবি হসপিটাল ব্রঙ্কসে, তারপরে কুইন্সে, আপনাদের ওই দিকটাতে কুইন্সে একটা কি বলে এলমাস্ট, সেই লাইন এত দীর্ঘ লাইন ছিল, মানে শুধু টেস্ট করবে।
এই জন্য সংকটটা দেখা দিয়েছে। এটা আপনার সাথে আমিও একমত, আমরা প্রত্যক্ষদর্শী। আর একটা জিনিস যেটা হলো যে চায়নাতে এটা শুরু হয়েছে প্রথমে। আমি যেটা বলবো যে চাইনিজ সরকার আপনার এটা বিশ্বকে সঠিক মেসেজ দিতে আর কি দেয় নাই, এবং তারা ঠিক মতন দেয় না। এই কারণে ধরেন যে পৃথিবীর অন্যান্য দেশ এই জিনিসটা ইগনোর করছে, ওইভাবে তারা প্রতিরোধের যে ব্যবস্থাগুলো আছে সেটা কিন্তু আসলে নেয় না। মানার ফলে ধরেন যে আমেরিকা নিউ ইয়র্ক সিটি তো খুব ডেন্স একটা, এখানে ধরেন খুব র্যাপিডলি ছড়াইছে। আর একটা জিনিস যেটা আমি বলি, এটা আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, আমি স্ট্রংলি বলতে চাই যে চায়নাতে যে আক্রান্ত এবং মৃত্যুর যে সংখ্যা ধরেন যে চাইনিজ গভর্নমেন্ট আপনার বলতেছে কতটুকু আপনার অথেন্টিক, কতটুকু রিলায়েবল, এটা কিন্তু করছে না। বুঝছেন? মানে ওদের ডাটাটা নিয়ে সবাই সন্দেহ প্রকাশ করছে। এটা কিন্তু কোশ্চেন আছে, যেটা আমেরিকাতে কিন্তু সুযোগ নেই। আপনি তো হসপিটালে যান, হসপিটালে যায় আমেরিকা এবং জাপানও, কিন্তু হাইড করার কি সুযোগ আছে আরিফ ভাই? হাইড করার কোনো সুযোগ আমেরিকাতে এই সুযোগটা নাই। তাহলে আমরা ধরে নিতে পারি চীনের যে পরিসংখ্যান সেটা নিয়ে যে প্রশ্ন, সেটা আপনারা দুইজন সায়েন্টিস্ট হিসেবেও আপনাদের মাঝেও বিষয়টা সন্দিহান, আপনারা কোনো অবজারভেশন দিচ্ছেন না, বাট সন্দিহান। কবির ভাই, আমরা শেষ পর্যায়ের দিকে, কোনো প্রশ্ন আছে কি? আমি শেষ পর্যায়ের দিকে আমি ডক্টর আরিফ হোসেনকে আমি একটু বলতে চাই, আশ্বস্ত করতে চাই। আপনি যেই সংবাদটি বিশ্বস্ত সূত্রে বলেছেন সেটি আমি আপনাকে ক্লিয়ার করছি। এটি দুজন চিকিৎসককে বরখাস্ত করা হয়েছে। আমি আপনাকে জানিয়ে রাখি, বাংলাদেশে শুরু থেকেই কিছু নির্দিষ্ট কিছু হাসপাতালকে সরকার কিন্তু মনিটরিং করে ওগুলোতে অন্য যে কোনো ধরনের স্বাভাবিক চিকিৎসা বন্ধ করে দিয়ে ওগুলোকে আইসোলেটেড শুধুমাত্রই করোনা চিকিৎসার জন্য হসপিটালগুলো ঠিক করা হয়েছিল, হাসপাতালগুলো। তার মধ্যে অন্যতম হচ্ছে একটি কুয়েত মৈত্রী হাসপাতাল বলে যে হাসপাতালটি রয়েছে, কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল। সেখানে চিকিৎসা চলছে শুরু থেকেই, এবং এটি ওই হাসপাতালের চিকিৎসক পরিচালকদের সাথে আলোচনার মাধ্যমে এই হাসপাতালগুলো আইসোলেটেড করা হয়েছে যে এরা শুধুমাত্রই করোনা চিকিৎসা দেবেন। তো এরপরে মাঝপথে এসে এই দুজন চিকিৎসক, এটি 6 জন না, 2 জন চিকিৎসক তারা হঠাৎ করে যে কোনো কারণেই হোক, ওখানে কিন্তু সকল ধরনের পিপি সরবরাহ করা হচ্ছে নিয়মিত, এবং ইতিমধ্যে সরকার পর্যাপ্ত সংখ্যক পিপি দেশে এবং বিদেশ থেকে সরবরাহ তারা সংগ্রহ করেছেন এবং তাদের সংরক্ষণে মজুদ রয়েছে এবং সরবরাহ করছেন। তারা 2 জন চিকিৎসক আজকে তারা অনীহা প্রকাশ করেছেন এবং সেটি টেলিফোনের মাধ্যমে তারা জানিয়েছেন। জানার কারণে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 12 ধারা অনুযায়ী তাদেরকে বরখাস্ত করা হয়েছে। এটি আসলে আপনি যে 6 জন বলেছেন এটি বিষয়টি সঠিক নয়, এবং এটি তাদেরকে কিছু দেওয়া হয়নি বা কোনো কিছু সরবরাহ করা হয়নি, বিষয়টি তা নয়। আমি আপনাকে আরেকটি সংযোজন করি দর্শকের উদ্দেশ্যে, যে কথাটি বলা হয়েছে, আমি আরিফ ভাইকে ধন্যবাদ জানাই। সরকারি নিয়ন্ত্রণ করবেন, সরকারি নেতৃত্ব দিবেন, সরকারি মনিটরিং করবেন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য যে বিষয়গুলো সরকারের তরফ থেকে এবং স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে সরকারের নির্দেশনায় সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনী এবং পুলিশ, র্যাব মিলে যে বিষয়গুলো বাংলাদেশের অলিতে গলিতে, পাড়া মহল্লায়, গ্রামে গঞ্জে এবং রাজপথে যেটি করছেন আপনারা দেখে থাকবেন, কোথাও কোথাও হয়তো তারা প্রয়োজনে অনেক কঠোর হতে হচ্ছে, এবং সেই কঠোরতার দৃশ্যটাও আপনারা ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন যে পুলিশ আসবার সাথে সাথে, প্রশাসনের লোক আসবার সাথে সাথে মানুষের জটলা এবং অপ্রয়োজনীয় আড্ডা এবং চায়ের দোকানে আড্ডা সরে যাচ্ছে। পুলিশ যখন তার দৃষ্টিসীমার মধ্যেই আছেন কিন্তু একটু দূরে সরে গেছেন, আবার সবাই জটলা হচ্ছেন। এটি আমাদের একটি সামাজিক মেলমিশের কারণে এটি থেকে সরে আসা কষ্টকর হচ্ছে। কিন্তু মানুষ যে আপনি যে ধন্যবাদ দিয়েছেন সেটি আমিও ধন্যবাদ দিতে চাই। বাংলাদেশের মানুষ কিন্তু সত্যিকার অর্থেই আমরা যেটি বলি কার্সি মেনটেনে বাংলাদেশের মানুষের মধ্যে কিছুটা সমস্যা হয়তো আছে, অনেকে জানেন না বিদায়, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু হুজুগে হবার কারণে, যে শব্দটি আমরা বলি হুজুগে হবার কারণে মানুষ কিন্তু সচেতন, আগে ভাগে অনেক বেশি সচেতন হয়, আগে ভাগে অনেক বেশি রিলিফ চান যে কিভাবে মুক্ত হতে পারেন, এটি সত্য। পাশাপাশি চিকিৎসকদেরকে আমি সমালোচনা করছি না, এখন কিন্তু চিকিৎসকরা তারা কিন্তু নিজেরাই আপনি যেটা বলছেন যে অদৃশ্য শত্রুর যে যুদ্ধ, সেই যুদ্ধে কিন্তু বাংলাদেশের চিকিৎসকরা ঝাঁপিয়ে পড়েছেন। আর ময়মনসিংহ মেডিকেল কলেজে যে কথা সূত্র ধরে এসেছিল সেইটি ছিল ভিন্ন ঘটনা, এবং সেখানে তারা পুরো একটি ব্যাচ তারা না জানিয়ে কোনো ধরনের ব্যাখ্যা না দিয়ে তারা অপারগতা প্রকাশ করেছেন, সেটি শাস্তিযোগ্য অপরাধ ছিল।
ওকে, ধন্যবাদ। এই জায়গাটা আমার আমি একটা কথা আরিফ ভাই ছোট করে উত্তর দিবেন। এটা ওনারা গবেষণার আলোকে হয়তো উনি বলেছেন যে পিপিএ, যেটা যেমন আমেরিকাতে গভর্নর কুমো আমরা যেটা জানি, নিউ ইয়র্ক হলো বিশ্ব রাজধানী, এখানে প্রায় 80 লাখ লোকের মতো, তাই না দেওয়ান ভাই? সো এত লোক একটা শহরে 230টি ভাষার লোকজন বাস করছে, সেখানে হিমশিম খাচ্ছিল যুক্তরাষ্ট্র সরকার। ডোনাল্ড ট্রাম্প ফেডারেল ফান্ডিং বাজেট নিয়ে কিছু ঘড়িমসি করছিল। সেই জায়গা থেকে কিন্তু গভর্নর কোমো এবং ব্লাজিও এরা কিন্তু ডাক্তারদের যে পার্সোনাল প্রোটেকশন সেটা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে গেছেন। হয়তো আরিফ ভাই সেই কথাটাই বলেছেন যে যারা চিকিৎসা দিবে তারাই যদি প্রোটেক্ট না হয়, তাদের সন্তান, স্ত্রী, বাচ্চা বাসায় রয়েছে, পরিবারের সদস্য রয়েছে, তারা যদি প্রোটেক্ট না হয় তাহলে তারা কিভাবে সেবা দিবে, এটা এই বিষয়টা হয়তো উনি ফোকাস করতে চাইছেন। তাই তো আরিফ ভাই? লুৎফুল কবির ভাইকে অনেক ধন্যবাদ খুবই ইনফরমেটিভ ছোট করে ইনফরমেশন গুলো দেওয়ার জন্য। কারণ সোশ্যাল মিডিয়াতে আসলে অবশ্যই আমি জানি এটা যে সোশ্যাল মিডিয়াতে যদি এক হয় সেটাকে 70 হিসাবে এক্সপ্রেস করা হয়। যাই হোক, আমাকে 2টা 6 হিসাবে এক্সপ্রেস করা হয়েছে। তো আমি বলছি না যে ডাক্তাররা ধোয়া তুলসী পাতা, তারা অন্যায় করতে পারে না, তারা ভুল করতে পারে না। অবশ্যই ডাক্তারের মধ্যেও ভুল ত্রুটি যে নেই সেটা আমি অস্বীকার করছি না, থাকতে পারে, তাদের সীমাবদ্ধতা থাকতে পারে, তাদের দুর্বলতা থাকতে পারে। কিন্তু এইটুকু আমি আপনার কাছে জানতে চাই ছোট্ট করে, জাপানে ডাক্তারদেরকে কিভাবে মনিটর করা হয়? আপনি যেহেতু জাপানে আছেন। জাপানে বেসিক্যালি হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট একেবারে গোড়া থেকেই স্পেসিফাইড করা যে কারা হচ্ছে ইনফেকশাস ডিজিজে কাজ করবে এবং কেবলমাত্র তারাই ওই রোগগুলাকে ফেস করবে। যেমন বাংলাদেশে যারা জেনারেল মেডিকেল অফিসার, তাদেরকে যেমন সমস্ত রোগী দেখতে হয়, সমস্ত রোগীকে ডিল করতে হয়, বা একজন মেডিসিন স্পেশালিস্ট হলে যেমন মেডিসিনের আন্ডারে সমস্ত ডিজিজকে দেখতে হয়, ওরকম আপনার আমেরিকার মতোই আমেরিকাতে যেমন আপনার ইনফেকশাস ডিজিজের একটা আলাদা ডিপার্টমেন্ট আছে, জাপানে এরকম ইনফেকশাস ডিজিজের একটা আলাদা ডিপার্টমেন্ট আছে। সেই ডিপার্টমেন্টের নেতৃত্বে আসলে ইনফেকশন কন্ট্রোল করা হচ্ছে। আর জাপানে মেইনলি যেটা করা হচ্ছে, জাপানের এই ট্রিটমেন্টের যে মেইন পলিসি সেটা আমি আপনাকে বলি ছোট্ট করে, সেটা হচ্ছে জাপান হচ্ছে ক্লাস্টার ভিত্তিতে চিকিৎসা করছে। ক্লাস্টারটা কি? যেমন ধরেন যখন কোন একটা রোগীকে পাচ্ছে কোন একটা এলাকায়, ধরেন কথার কথা আমি জামাতে থাকি, জামায় যদি কোনো একটা রোগীকে ওরা ইনফেক্টেড পায়, তখন তার সারাউন্ডিংস কে ওরা স্ক্রিনিং করছে এবং তার সারাউন্ডিংস কে ধরে উপড়ে ফেলানোর চেষ্টা করছে। এটাকে বলে আপনার ক্লাস্টার ইনফেকশন কে প্রিভেন্ট করা। এই ক্লাস্টার ভিত্তিতে কিন্তু বাংলাদেশের সরকারও এখন শুরু করেছে। আমার এটা খুবই ভালো লেগেছে। এটা তারা জাপানের স্টাইলটা তাদের সাথে মিল আছে। স্টাইলটাই বেসিক্যালি সায়েন্টিফিক স্টাইল, যে ওই এলাকাটাকে লকডাউন করে দেওয়া, ওই এলাকার মানুষদেরকে সোশ্যাল ডিস্টেন্সটাকে এনশিওর করা। ওকে, এই জায়গাটা আমাকে জাহিদুন নবী শামীম ভাই কিছু বলবেন? এই যে ডাক্তারদের বিষয়ে যেটা প্রশ্ন উঠেছে, দায়িত্ব অবহেলা, দায়িত্ব নিয়ম এবং চাপিয়ে দেওয়া অথবা প্রফেশনালিজমকে গুরুত্ব দেওয়া, আমেরিকা এবং বাংলাদেশ এবং জাপানের সাথে আপনি যদি কিছু বলেন। এটা আসলে আপনার ডিপেন্ড করে যে সবচেয়ে বিশাল ইকোনমির দেশ, মডার্ন, এখানে সুযোগ সুবিধাও বেশি। আরিফ যেটা বলছে যে এই মাল্টিপল, আপনার অডিওটা একটু ডিস্টার্ব করা যায়। হ্যাঁ, আমার মনে হয় যে নিচে কেবলের ইয়েতে আপনি অডিও খুলে ফেললেও চলবে মনে হয়, আদারওয়াইজ। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন তো। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। জি, আচ্ছা, আসলে মেডিকেল সায়েন্সটা তো আমেরিকাতে যেহেতু একটা উন্নত দেশ, এখানে অনেক সাব স্পেশালিটি হয়ে গেছে, যেটা আরিফ বলতেছে ইনফেকশাস ডিজিজ। আমেরিকাতেও ইনফেকশাস ডিজিজের আন্ডারেই এগুলি কন্ট্রোল করা হয়। কিন্তু নিউ ইয়র্কে আপনি জানেন কায়েস ভাই, যে নিউ ইয়র্কে আসলে এত লোক ইনফেক্টেড হয়েছে, এত লোক, যে এটা আসলে ওই বাউন্ডারির ভিতরে আর নাই এখন, যে কে ইনফেকশিয়াস কে এখন আপনি কুমোর কথাও আপনি জানেন, উনি বলতেছে, তারপরে ব্লাজি, এবং আমি এনআইইউতে যদিও রিসার্চে কাজ করি, এখানে কিন্তু একটা অর্ডার অলরেডি চলে আসছে যে কারা আপনার থাকতে হবে আর কি। এই ক্ষেত্রে যাদের মিনিমাম ধরেন যে মেডিকেল এক্সপেরিয়েন্স আছে, প্রত্যেকটাই কোনো না কোনো ফেজে আপনাকে হেল্প করতে হবে। আচ্ছা, এখন ফেজটা তো একটা না, ধরেন ইমার্জেন্সিতে একটা পেশেন্ট আসলেই যে আপনার হয়ে গেল তা তো না। আসবে, তারে ধরেন ওখান থেকে নিয়ে যেতে হবে, ডাক্তার ট্রিটমেন্ট দিবে, তারপরে একজন ধরেন ক্যারিয়ারে তার ব্লাডটা নিয়ে আসবে, আর একজনের
ওটা রেডি করবে, আর একজন একেবারে মেশিনে বসা। স্বাস্থ্য সহকারী থেকে হেলথ অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে এক্স্যাক্টলি, প্যারামেডিক্যাল, আপনার এটা যেটা এটা যেটা এমবিবিএস সংক্ষেপে যেটা আমরা বলতে পারি যে আপনার হেলথ প্রফেশনাল। এখানে আমেরিকাতে যে জিনিসটা বলতেছে হেলথ প্রফেশনাল, সেখানে আপনার সায়েন্টিস্টও হতে পারে, রিসার্চারও হতে পারে, টেকনিশিয়ান হতে পারে, নার্স হতে পারে, ডাক্তার হতে পারে। ডাক্তার সে ইনফেকশাস ডিজিজের হতে পারে, ধরেন যে আপনার নর্মাল মেডিসিন, সার্জারি, ইএনটি সব। কারণ অলরেডি কিন্তু একটা প্রোটোকল ডেভেলপ হয়ে গেছে এখানে, বুঝছেন? এই প্রোটোকলের আন্ডারে যখনই আপনার এই ইয়াগুলো না আসতেছে, রেজাল্ট গুলো আসতেছে, ওই অনুপাতে রোগীর আমরা বুঝতে পারছি। একেবারে শেষ দিকে আমরা অনেক লম্বা সময় ধরে লাইনে ছিলাম। দর্শক, আমরা আমাদের দুজন অতিথি, দুজন বিশেষজ্ঞ, একজন জাপান থেকে ডক্টর মোহাম্মদ আরিফ হোসেন এবং নিউ ইয়র্ক থেকে ডক্টর জাহিদুন নবী শামীম। আমরা যাবার আগে আর দুটো জিনিস মেসেজ আমরা ওনাদের থেকে নেব। জাহিদ ভাই, আপনার কি ছোট্ট করে আর কোনো প্রশ্ন আছে? আমাদের কাজী লুৎফুল কবির, উনি হয়তো সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছেন, ঢাকা ব্যুরো চিফ বাংলাদেশের চ্যানেল টিটির। ওনাকে অসংখ্য ধন্যবাদ। তো যান্ত্রিক ত্রুটির জন্য উনি সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছেন। হ্যাঁ জাহিদ ভাই, জাহিদ রহমান। হ্যাঁ, আমরা বিদায় নেওয়ার আগে আপনি কোনো কিছু জানবেন? আমার একটা সংক্ষিপ্ত প্রশ্ন, যে আমরা তো এখানে আলহামদুলিল্লাহ আছি মোটামুটি, তো সংক্ষিপ্ত আকারে মানে দেশের মানুষের জন্য আপনাদের পরামর্শটা কি? ওকে, এটা উত্তর দিবে, আমি বুঝতে পেরেছি। যাবার আগে আমারও একই প্রশ্ন দুজনের কাছে, দুজনে শর্ট করে দিবেন। একটা হলো মৃতদেহ নিয়ে বাংলাদেশে যে গুজবটা রয়েছে সেটাকে ছোট্ট করে আবারও বলে দিবেন, যারা শেষে যোগ দিয়েছে। দাফনের ক্ষেত্রে যে ডিস্টেন্স বজায় রাখা, এবং মেডিকেল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সিডিসিও বলছে যে মৃতদেহ থেকে ভাইরাসটি ছড়ায় না, কিন্তু আমাদের দেশে এটা খুবই আতঙ্ক বিরাজ করছে। আত্মীয় স্বজন, বাবা মা, সন্তান এবং পরিবারের সদস্য মারা গেলেও তারা দূরে সরে যাচ্ছে বা চলে যাচ্ছে, এই জায়গাটা। এবং জাহিদ ভাইয়ের সাথে আমি মিল করেই প্রশ্ন রাখছি যে ধরেন জ্বর হচ্ছে, সর্দি কাশি, এখন তো আমেরিকা তো ফ্লু সিজন, বাংলাদেশও একই অবস্থা, গরমের কারণে জ্বর হচ্ছে, বাচ্চাদের জ্বর হচ্ছে, জ্বর উঠানামা করছে, সেক্ষেত্রে তারা কি করবে? প্রথমে যদি আরিফ ভাই বলেন, তারপরে জাহিদ নবী ভাই। আচ্ছা, ছোট্ট করে যদি আমি তাহলে হচ্ছে শুরুতেই আমি যে কথাটা বলেছি, আপনার প্রিভেনশনের ক্ষেত্রে, মৃতদেহের ক্ষেত্রে না, আমি প্রিভেনশনের ক্ষেত্রে যেটা আমার যে সাজেশন সেটা হচ্ছে যে যেটা আমি আগে উল্লেখ করেছি, রিসার্চ যেটা বলছে সেটা হচ্ছে যে আপনি সোশ্যাল ডিস্টেন্সটাকে এনশিওর করতে পারেন, সোশ্যাল ডিস্টেন্সটাকে যে আপনি মেনটেন করতে পারেন, তাহলে আপনি এই রোগকে প্রিভেন্ট করতে পারবেন, এই রোগ থেকে আপনি দূরে থাকতে পারবেন। সেই সাথে আপনি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেন। সব থেকে বড় কথা হচ্ছে সর্বোপরি আমাদের সব সময় পরম করুণা আল্লাহ রাব্বুল আলামিনের উপর চরম আস্থা এবং বিশ্বাস রেখে আমাদের নিজেদের যার যতটুকু সামর্থ্য আছে সেই শক্তির মধ্যে, সেই সামর্থ্যের মধ্যে আমরা এই দূরত্বগুলো মেনটেন করব। পারিবারিকভাবে আমরা আমাদের বন্ধনগুলোকে মজবুত করব, এবং সবাই যেন যে বিষয়গুলো জাহিদ ভাই আগেই বলেছেন সেটা হলো যে ভালো হাই নিউট্রিয়েন্ট খাবার গ্রহণ করা, এবং সেই সাথে আমাদের যে শারীরিক যেই হেলথ মেইনটেনের যে বিষয়টা আছে, নিয়মিত শারীরিক ব্যায়াম, তারপর কথা শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য যেই খাবারগুলা গ্রহণ করা দরকার, যেই শারীরিক ব্যায়ামগুলা করা দরকার, সেগুলা মেইনটেইন করে যদি আমরা সামাজিক দূরত্ব মেইনটেইন করতে পারি। কারণ যেটা আমি আপনারা অলরেডি জেনে গিয়েছেন যে খুব সহজে এটা চিকিৎসা আমরা পাবো, মানে স্পেসিফিক অ্যান্টিভাইরাল চিকিৎসা, সেটা আসলে সুদূর দীর্ঘদিন আমাদেরকে অপেক্ষা করতে হবে। সুতরাং এইটাই হচ্ছে একমাত্র চিকিৎসা, আপনাদেরকে এই বিষয়গুলো প্রিভেনশন বিষয়গুলোকে আপনাদেরকে সিরিয়াসলি মেইনটেইন করতে হবে। আর মরা মানুষের মেইনটেইনের ব্যাপারে যেটা, সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে রিকমেন্ড করব না যে অনেক মানুষ সমাগম হয়ে আপনার দাফন কাফন করবেন। সীমিত সার্কেলে আপনার প্রোটেকশনকে এনশিওর করে যে পরিবারের যে সদস্য তারা মৃতদেহের গোসল করানো এবং দাফন কাফনের ব্যবস্থা করবেন। সীমিত সংখ্যক অল্প দু একজন আলেম অথবা দু একজন পাড়া প্রতিবেশী নিয়ে আপনারা দাফন কাফন সম্পাদন করবেন, এবং দাফন কাফনের শেষে যারা সরাসরি রোগীকে গোসল করিয়েছে এবং কাফন পরিয়েছে তারা কমপক্ষে 14 দিন নিজেদেরকে আইসোলেটেড রাখবেন, যাতে তারা ইনফেক্টেড হয়েছে কিনা সেটা এনশিওর করা যায়। আমরা বুঝতে পেরেছি। আরিফ ভাইয়ের সাথে জাহিদুন নবী শামীম ভাই, আপনি যদি কিছু বলেন। আমার এটা মেসেজ একটাই, যেহেতু এটা একটা নতুন ভাইরাস, এটার কোনো চিকিৎসা নাই, তারপরে আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই এটা দিয়ে আপনার প্যানিক হওয়ার কিছু নাই। আপনারা প্রতিরোধের নিয়ম মানুন,
এবং আশার আলো যেটা হলো যে যদিও অনেকে বলতেছে যে এটার চিকিৎসা নাই বা কি হবে, অলরেডি আমেরিকাতে ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয়েছে, অনেক ড্রাগের ট্রায়াল আপনার এনআইএইচ শুরু করছে, এবং এনআইএইচ এর যে সবচেয়ে বড় সায়েন্টিস্ট ফাউসি অলরেডি বলছে যে ইনশাল্লাহ 1 থেকে 1.5 বছরের মধ্যে এটা মানে স্পেসিফিক ট্রিটমেন্ট অবশ্যই বাজারে আসবে। এই জন্য আপনাদের এটা নিয়ে মানে অত মানে ওয়ারিড হওয়ার কিছু নয়, প্যানিক হওয়ার কিছু নয়। আপনারা এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং সরকার যেই মানে প্রতিরোধের যে নিয়মগুলো মানে চলতে বলছে সেটা আপনি অলরেডি জানেন, আমি এটা আবার বলতে চাই না। এটা আপনারা মানুন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন, কারো হলে হোম কোয়ারেন্টাইনে থাকুন, ঠিক মতন খাওয়া দাওয়া করুন। যেহেতু আপনি বাসার মধ্যে আছেন, আপনি খাওয়া দাওয়ার পাশাপাশি নিয়মিত সকাল বিকাল আপনি এক্সারসাইজ করুন, দিয়ে আপনার শরীর ঠিক রাখুন। এইটা হলো বটম লাইন একটা মেসেজ। আর একটা হলো যে মৃত ব্যক্তিদের ক্ষেত্রে আমি আগেও বলছি, এখনো বলতে চাই যে এই ভাইরাসটা শুধুমাত্র ছড়ায় হাঁচি, কাশি বা রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে। মৃত মানুষের হাঁচি কাশি দেওয়ার কোনো অবকাশ নাই, অতএব হাঁচি কাশির মাধ্যমে বা মৃত মানুষ থেকে এটা ছড়ানোর কোনো সুযোগ নাই, যদিও তার সারফেসে লেগে থাকে। এই জন্য আপনি যখন সৎকার করবেন তখন আপনার পার্সোনাল প্রোটেক্টিভ মেজার নিয়ে করবেন। যদি গ্রামের মানুষ হন তাহলে গ্রামের দিকে আপনি যদি ধরেন যে না থাকে, আপনি একটা গাউন পরতে পারেন, আপনার হাতে পলিথিন ব্যাগ জড়ায়, মুখে ধরেন কাপড়ের শক্ত মাস্ক, গ্লাস ইউজ করলেন, পলিথিনের আপনার আই শিল্ড ইউজ করে আপনি একটু ডিস্টেন্স মেনটেন করে, সোশ্যাল ডিস্টেন্সের কথা আমি বারবার বলতে চাই না, এটা অলরেডি আপনারা জানেন, এটা মেনটেন করে আপনি আমি যেটা বলছি তাকে একটা পলিথিন ব্যাগের মধ্যে ভরে মানে সুন্দর করে কাপড় দিয়ে জড়ায় যদি আপনি জানাজা যেটা করবেন, অবশ্যই জানাজাতে তো আপনি 500 জন 600 জনের গ্যাদারিং করার দরকার নাই। আমাদের ধর্মীয় প্রথা অনুযায়ী মিনিমাম যে কজন বলছে সেই কজনই আপনি জানাজা করে আপনি তারা কবর দিতে পারেন। এবং যারা ধরেন যে অন্য ধর্মের আছে তারা ওই একইভাবেই মিনিমাম আপনাদের ধর্মীয় মতে যে কয়জন দরকার সেই কয়জন নিয়ে আপনারা করতে পারেন। এটা যদি আপনি করেন তাহলে কোনো সমস্যা নেই। তারপরেও যদি কেউ মনে করেন যে আপনি দুশ্চিন্তার মধ্যে আছেন, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই মানে সেলফ কোয়ারেন্টাইনে থাকতে পারেন 14 ডেজ, কারণ এই ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড 2 to 14 ডেজ আর কি। এটা এখন হলো স্ট্যান্ডার্ড, এটাই হলো মেসেজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর জাহিদুন নবী শামীম এবং ডক্টর মোহাম্মদ আরিফ হোসেন, দুইজন আমাদের বাংলাদেশের গর্ব, এবং আপনারা সুস্থ থাকবেন। আমি যাবার আগে আপনাদের আবারও পরিচয় করে দিচ্ছি দর্শকদের উদ্দেশ্যে। ডক্টর মোহাম্মদ আরিফ হোসেন, তিনি সিনিয়র রিসার্চ সায়েন্টিস্ট, অ্যাডভান্স ক্লিনিক্যাল রিসার্চ সেন্টার, ইনস্টিটিউট অফ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার অ্যান্ড রিসার্চ ফেলো, জেকেই মেডিকেল ইউনিভার্সিটি, টোকিও, জাপান, আমি যদি ভুল না করি। এই বছর সেরা তরুণ বিজ্ঞানী স্বীকৃতি পেয়েছেন ডক্টর আরিফ হোসেন। আবার আপনাকে অভিনন্দন চ্যানেলটির তরফে। এবং আমাদের যিনি প্রিয়, আমাদের খুবই কাছে, যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে আছেন, মোহাম্মদ আরিফ হোসেন, এমডি পিএইচডি, দুঃখিত, মোহাম্মদ জাহিদুন নবী দেওয়ান শামীম, এমডি পিএইচডি, সিনিয়র সায়েন্টিস্ট অ্যাট নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, Langone Medical Center, USA, study PhD in cancer biology and tumor immunology at Tokyo Medical University. আপনাদের দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা বিশ্বাস করি আপনারা যে পরামর্শ দিয়েছেন আমাদের চ্যানেলটির দর্শকরা এতে উপকৃত হবেন। এবং যেটা দুজনেই শেষে বলতে চেয়েছেন যে সামাজিক ডিস্টেন্স এবং সামাজিক যে দূরত্ব, সেই দূরত্ব বজায় রাখা, বিশেষত কেউ যদি ফিল করে ওনার শরীরে সিমটম গুলা দেখা দিচ্ছে, তাহলে উনি নিজ থেকেই সেলফ কোয়ারেন্টাইনে চলে যাওয়া, আইসোলেশন হওয়া এবং চিকিৎসকের শরণাপন্ন হওয়া। আর আরেকটা সহজ বিষয় হলো যে ভয় এবং উদ্বেগ, আতঙ্কিত না হয়ে, আত্মীয় স্বজনের মধ্যে যদি মৃত্যু বরণ করে, যেহেতু অস্বাভাবিক মৃত্যু, এই মৃত্যু আমরা কেউই মেনে নিতে পারছি না, তারপর বাস্তবতাকে আমাদের মেনে নিতে হবে। যদি কেউ মারা যায় সেক্ষেত্রে আমরা মৃতদেহ থেকে ভাইরাস ছড়ানোর কোনো কারণ নেই, কোনো সম্ভাবনাও নেই, যেহেতু ওনার শ্বাস প্রশ্বাস তখন থাকে না, তাই তো শামীম ভাই? সেক্ষেত্রে যে নিজের যে প্রোটেকশন, আপনি গ্রামে যদি থাকেন, গ্রাম থেকে আপনি সেইভাবে নিজেকে প্রোটেক্ট করে আপনি ওনার লাশ বা মরদেহ দাফনের যে প্রক্রিয়া সেগুলো সম্পন্ন করতে পারবেন। এক্ষেত্রে আরিফ ভাই যেটা একটা মেসেজ দিয়েছেন, এটা একটা গুরুত্বপূর্ণ। আপনি দাফন প্রক্রিয়া সম্পন্নের পর যদি মনে করেন যে না, আপনার শরীরের ইমিউনিটির অভাব রয়েছে, আপনি শারীরিকভাবে অসুস্থ হতে পারেন, অথবা আপনি নিজ থেকে 14 দিনের জন্য আলাদা থাকতে পারেন। তো
তো এই বিষয়গুলো যদি আমরা মিনিমাম মেনটেন করি, আমার মনে হয় এই ভাইরাস আমরা মোকাবেলা করতে পারবো। আর একটা হলো যে যুক্তরাজ্য এরই মধ্যেই ঘোষণা দিয়েছে আগামী সেপ্টেম্বরে তারা একটি ভ্যাকসিন আবিষ্কার করেছে, সেটা সেপ্টেম্বরের দিকে প্রয়োগ করবে। আর যুক্তরাষ্ট্রের বিষয়টা তো কয়েকটা ভ্যাকসিন নিয়ে কাজ চলছে, সেটা আমরা জেনেছি। সম্ভবত প্রয়োগের পরেই 2021 সাল যেটা বলছে এরা সম্ভাব্য, যেহেতু এই আমেরিকা বা ইউরোপ সবসময় লম্বা একটা সময় দিয়ে থাকে, কিন্তু তারা আগেই বিষয়গুলি নিয়ে গবেষণা করছে এবং করে থাকে। আমরা প্রত্যাশা করছি